আমি রজনীগন্ধার জন্য মামলা খেতে রাজি আছি, তবু রজনীগন্ধাকে কেউ কুদৃষ্টিতে তাকালে আমি সহ্য করব না। এই ছেলে যে 5 লাখ টাকার বিল করাইছে এর থেকে নেবেন। বলে রজনীর হাত ধরে টানতে টানতে নিচে নেমে এলো প্রান্তিক। রজনী প্রান্তিকের হাত ঝাড়ি মেরে বলল, ছেলেটিকে এইভাবে বিপদে ফেলে এলেন কেন? তুমি জানো না আমার বউয়ের দিকে খারাপ নজর দিছে। দু একটা মাইর দিয়ে ছেড়ে দিতেন, এটা বেশি হলো না? শুয়োরের বাচ্চার চোখ দুটা তুইলা ফেলি না, ওর ভাগ্য ভালো 2 দিন পর আমার বিয়ে, তাই চাইছি না যে আপাতত কিছুদিন জেল খাটতে। অত টাকা ড্রেস আনলে কে পরবে? আমি কিন্তু পরবো না। তুমি ভাবলে কিভাবে অন্য টাকার পোশাক তোমাকে পরতে দিব? এগুলো সব পথের গরিব মানুষদের দান করে যাব। আপনি কি? হ্যাঁ, তোমার প্রেমে ফিদা, জাস্ট আর কিচ্ছু না। প্রান্তিক রজনীকে নিয়ে বাড়িতে ফিরে এলো। বাড়ির গেটে বসে আছে প্রিয়তা, আঞ্জুমান, মাহবুব, শ্রাবণ, অন্তু। প্রান্তিককে ফিরতে দেখে সবাই হুড়মুড়িয়ে উঠে দাঁড়ালো। বাইক স্ট্যান্ড করতেই রজনী বাইক থেকে নামলো। রজনীকে দেখে শ্রাবণ আর অন্তু দুজনেই হেসে দিল। শ্রাবণ এগিয়ে গিয়ে বলল, ভাই আসসালামু আলাইকুম। ভাবি আসসালামু আলাইকুম। রজনী দুজনের দিকেই রাগি চোখে তাকালো। অঞ্জুমান, মাহবুব, প্রিয়তা সবাই অবাক। প্রান্তিক শ্রাবণকে ইশারা করে দিয়ে বোঝালো বাড়ির সবাইকে বলতে, বলেই সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো। মুখে বিশ্বজয়ের হাসি, চোখ মুখে লজ্জার আভা প্রান্তিকের। শ্রাবণ বলল, আন্টি এই সেই মেয়ে ভাই যার জন্য পাগল হয়ে গিয়েছে। মাহবুব আর আঞ্জুমান বেশ অবাক হলো। এই সেই মেয়ে, এই সেই সৈয়দ মনসুর আলীর মেয়ে। মেয়ে তো দেখতে সত্যি মাশাআল্লাহ। প্রিয়তা লাফিয়ে উঠে বলল, এই সেই মেয়ে যাকে ভাইয়ার জন্য দেখেছিলাম, আমার বেস্ট ফ্রেন্ড যাকে আমি বানাতে চেয়েছিলাম। উফ, আমার দোয়া এভাবে কবুল হলো কিভাবে? রজনীর ভীষণ লজ্জা করছে। সবাই তার দিকে কি বিশ্রীভাবে তাকাচ্ছে। এত লজ্জা সে আগে পায়নি। মাহবুব বলল, ছেলের বউকে কিছু দিয়ে বরণ করব না? আঞ্জুমান সাথে সাথেই নিজের গলার বড় হার খুলল রজনীকে পরানোর জন্য, কিন্তু রজনী বাধা দিয়ে বলল, প্লিজ আন্টি, কিছু করলে আমার মা বাবার অনুমতি নিয়েই করবেন। আমি এটা নিতে পারবো না। বেয়াদবি মাফ করবেন আন্টি। আমি এখানে শুধুমাত্র প্রিয়তার বন্ধু হিসেবে এসেছি। বুঝতে পারছি মা, তুমি একটুও চিন্তা করো না, এই বাড়িতে রিল্যাক্সে থাকতে পারো তুমি। এই তোরা কেউ রজনীকে আর ভাবি ডাকিস না তো, তাহলে ওর আনইজি লাগবে। প্রিয়তা, তোমার একটা সুন্দরী ভাবি শ্রাবণের জন্য দেখো। প্রিয়তা রাগী চোখে তাকালো অন্তুর দিকে। অন্তু বলল, আমাকে কি চোখ দিয়ে গিলে খেতে চাও তুমি? তুমি চাও না আমি মিঙ্গেল হই? প্রান্তিক ভাইয়ের জন্য তো এমনিতে মেয়েরা ফিদা, আমাদের জন্য তুমি একটু ব্যবস্থা করো। অন্তু ভাই, আপনার জন্য ব্যবস্থা করতে পারি, কিন্তু শ্রাবণের জন্য না, বুঝলেন? ভুল করছো তুমি, মামা তো বোন, ভুল করছো, একদিন বুঝবা। কিসের ভুল আর কি বুঝবো? আপনার সাথে কথা আছে আমার অন্তু ভাই। এসব আজে বাজে কথা বললে আমার মাথা ঘোরাচ্ছেন আপনি। কি কথা বলো? শ্রাবণের রাগে সমস্ত শরীর টকবক করছে। অন্তু কি একটু বেশি কথা বলছে না প্রিয়তার সাথে? এদিকে প্রিয়তা খুশিতে প্রায় পাগল। রজনীকে টানতে টানতে নিজের ঘরে নিয়ে নাচ গান শুরু করলো। হ্যাঁ, তো আনন্দ প্রিয়তার আগে কখনো হয়নি। রজনীকে ধরে ধরে গান গাইছে আর নাচছে। প্রিয়তা বলল, আমার জন্মদিনের বেস্ট গিফট আজ পেয়ে গেছি আমি রজনী। রজনীর কোনো হেলদোল নেই। সে প্রান্তিককে বুঝে উঠতে পারছে না। এত মেয়ের সাথে সম্পর্ক, অথচ তার জন্য সব মেয়েদের সাথে খারাপ ব্যবহার করতে দুবার ভাবছে না। উদ্দেশ্য কী প্রান্তিকের? রজনীকে থম মেরে থাকতে দেখে প্রিয়তা বলল, তুই এত অখুশি কেন রে রজনী? আমার ভাইয়ের বউ হবি, তা খুশি না? তুই যদি একাধিক নারীতে আসক্ত মারামারি করা কোনো ছেলের প্রপোজাল পাস, খুশি হবি? প্রিয়তা রজনীকে খাটের ওপর বুঝিয়ে বলল, ভাইয়া একাধিক নারীতে আসক্ত নয় পাগলি। ড্যাশিং দেখতে ছিল তো, লাইফে কেউ ছিল না, এই মেয়ে সেই মেয়ে এসে গায়ে পড়লো। ভাইয়া 2-4 দিন কথাও বললো এই যা, আর মারামারি কারণ ছাড়া করে না, ট্রাস্ট মি। ভাইয়া যখন একবার বলেছে তোকে বিয়ে করবে, দেখিস তোকে জীবন দিয়ে ভালোবাসবে, তোর কল্পনারও বাহিরে। মানুষকে এত বিশ্বাস করা ঠিক না প্রিয়তা। শ্রাবণকে দেখ, ওর ভালোবাসায় ঘাটতি আছে, ও তো মারামারি করে। ওভার কনফিডেন্স সামটাইমস কিল আস প্রিয়তা। এখন চল, রেডি হতে হবে। শ্রাবণ একটা লাল শাড়ি প্রিয়তাকে দিয়ে প্রিয়তার রুমে পাঠিয়ে দিল।
প্রিয়তার রুম থেকে বেরিয়ে গেল শ্রাবণের সাথে কথা বলতে। হঠাৎ রজনীর মনে হলো কেউ একজন উকি দিয়ে তার কাপড় চেঞ্জ করা দেখছে। রজনী দেখছে দুজোড়া কালো চোখ তার দিকে তাকিয়ে আছে। রজনী দ্রুত গায়ে কাপড়টা জড়িয়ে নিয়ে চিৎকার দিল। সেই চিৎকার প্রিয়তা, শ্রাবণ, অন্তু, অঞ্জুমান, মাহবুব, প্রান্তিক সবাই এগিয়ে গেল। প্রিয়তা বলল, কি হয়েছে? কেউ একজন ছিল যে আমায় দেখছিল। কথাটা প্রান্তিকের কানে যেতেই প্রান্তিকের শরীর দাও দাও করে উঠল। কেউ তার রজনীগন্ধার শরীর দেখেছিল। প্রান্তিক ওয়ালের সাথে জোরে নিজের পা লাথি মেরে বলল, হু ইজ দ্য বাস্টার্ড? কে ছিল আমার রজনীগন্ধার দিকে তাকিয়েছিল? কসম আমি জিন্দা পুইতা ফালাম ওর এক্ষুনি। আমার রজনীগন্ধার দিকে এমনি তাকায়। নিজে ভয় যদি সুন্দর ফুল নষ্ট হয়ে যায়। কোন বাস্টার্ড ছিল এখানে? আমি আজই আর দুনিয়া দেখার শেষ দিন করে দিব। মা, তোমার ভুল হতে পারে মনের ভ্রম। না, আমি নিজে দেখেছি। শ্রাবণ নিচে তাকিয়ে দেখল সিগারেটের ছাই। শ্রাবণ নিচু হয়ে বলল, ভাই কেউ ছিল এখানে? সিগারেটের ছাই। সিগারেট তো আমি খাই, সিগারেটের ছাই কিভাবে আসবে? তাহলে কি ভাই ডেকোরেশনে কেউ? কুত্তার বাচ্চা সবগুলোরে ঢাক। চোখ মুখ অগ্নিশিখার ন্যায় জ্বলছে প্রান্তিকের। এক্ষুনি পৃথিবীর সব লণ্ডভণ্ড করে ফেলবে। সে কল্পনাই করতে পারে না রজনীর দিকে কেউ কুদৃষ্টি দিক। ডেকোরেশনের ছেলেগুলা এক এক করে আসলো। প্রান্তিক কোনো কথাবার্তা না বলেই ডেকোরেশনের ছেলেগুলোকে প্রচুর মারধর করলো। ছেলেগুলা বুঝতেও পারলো না কেন মারলো। মাহবুব, শ্রাবণ, অন্তু না আটকালে ওদের সবারই জীবন শেষ হয়ে যেত। প্রান্তিক আঙুল তুলে বলল, ও আমার বউ রজনী, ওকে নিয়ে পৃথিবীতে কয়েক যুগ বেঁচে থাকতে চাই, তাই খুন করলাম না। আমি চাই না আমার বউ কোনো খুনির সাথে সংসার করুক। কোনো শোরের বাচ্চারা যদি ওর দিকে তাকাইতে দেখি পৃথিবী থেকে পুরুষ জাতি বিলুপ্ত করে দেবো। মাদার চোদের বাচ্চারা। প্রান্তিককে কোনোভাবেই সামলানো যাচ্ছে না। আমাদের বাড়িতে এত বড় জঘন্য ঘটনা কিভাবে ঘটলো? মনে হচ্ছে রজনীর কোথাও ভুল হচ্ছে। রজনীর চোখ ছলছল করছে। সে প্রান্তিকের দিকে সরল দৃষ্টিতে তাকালো। এর মানে আপনি অন্তত আমাকে বিশ্বাস করুন, আমি কোনো মিথ্যা বলছি না। রজনীর চোখের দৃষ্টিতে প্রান্তিক এমনিই নিজেকে হারিয়ে ফেলে। তাতে আজকের দৃষ্টি ছিল তাকে বিশ্বাস করানোর মতো। প্রান্তিক একেবারেই ছারখার হয়ে গেল এই দৃষ্টিতে। প্রিয়তা রজনীকে নিয়ে নিজের রুমে গেল। রজনীর বুক ধড়ফড় করছে। সে এটা কোথায় এসে পৌঁছালো? এক্ষুনি বাড়ি যেতে পারলে শান্তি পেত। এই বাড়িটা যে বেশ ভয়ঙ্কর রজনী বুঝতে পারল। প্রিয়তা জন্মদিনের ড্রেস পরল। রজনী লাল টুকটুকে একটা শাড়ি পরল। শাড়িটা প্রান্তিকই এনে দিয়েছে। অনিচ্ছা সত্ত্বেও পরল। রজনীর থেকে কোনোভাবেই চোখ সরানো যাচ্ছে না। ডাইনিংয়ে মোটামুটি 10-12 জনের আয়োজন। প্রিয়তার পাশেই দাঁড়িয়ে আছে প্রান্তিক, রজনী, শ্রাবণ, অন্তুসহ প্রান্তিকের কয়েকজন বন্ধু। মোট মিলে 20-25 জন মানুষ হয়ে গেল আস্তে আস্তে। প্রান্তিকের পরনে সাদা শার্ট, কালো জিন্স, চোখে সানগ্লাস। সুদর্শন এক যুবক, যাকে দেখেই প্রান্তিকের এক বন্ধুর বোন বারবার প্রান্তিকের পাশ ঘেঁষে দাঁড়াচ্ছে। কোনো এক সময় প্রান্তিকের সাথে ভালো কথা হতো তার, কিন্তু প্রান্তিক সেদিকে খেয়াল দিচ্ছে না। কেক কাটা পর্ব শেষ। অন্তু আর শ্রাবণ বলা বলি করছে, আচ্ছা সিগারেট তো ভাই খায়, তাহলে কি কোনোভাবে ভাই ভাবিকে দেখছিল? কথাটা রজনীর কানে যেতেই কেমন সন্দেহপ্রবণ হয়ে উঠল। তাই তো, সিগারেট তো প্রান্তিক ও খায়। ছি, ওর চরিত্র এত খারাপ। প্রিয়তার পরনে শ্রাবণের দেওয়া পোশাক। সবাই সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। প্রান্তিকের বন্ধুর বোন প্রান্তিকের গালে কেক মাখিয়ে দিল। সাথে সাথে প্রান্তিক ভয়ে রজনীর দিকে তাকালো। অন্য মেয়ে প্রান্তিকের সংস্পর্শে আসলেই প্রান্তিক ভয় পাচ্ছে। রজনী তাকে ভুল বুঝছে না তো? প্রান্তিকের সেই ভয় সত্য হলো। রজনী অদ্ভুতভাবে তাকালো প্রান্তিকের দিকে। প্রান্তিক গালের কেক মুছতে মুছতে বলল, শালি, আমি কি তোর জামাই লাগি? হ্যাঁ, অন্যের জামাইয়ের গালে কেক মেখে ঢলাঢলি। আমার কাছ থেকে 50 হাত দূরে সর। এখন যদি মুখ থেকে চামড়াও তুলে ফেলো, আমার বউয়ের এই গাল আর স্পর্শও করবে না। ভেবেছিলাম বউয়ের সামনে মুখ নিয়ে গিয়ে বলবো, সুইট হার্ট, তোমার পবিত্র হাতের একটু আলতো স্পর্শ দাও আমার গালে। তার পিন্ডি চটকায় দিয়েছে এই শালির বাচ্চা। বউ নিয়ে চাঁদে জমি না কিনলে আমার সংসারে টিকবে না মনে হইতেছে। বিয়ের আগে এত উতলা, এত ভয় পাও বউকে? Yes, my wife, my life. তাই লাইফ বাঁচাতে ওয়াইফকে ভয় পেতেই হবে। এরই মাঝে কেউ একজন রজনীর পেটে হাতের আঙুল দিয়ে স্লাইড করছে।
রজনীর পেটে কারো হাতের স্পর্শ পেতেই রজনী বারবার সেই হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। খুব বিশ্রী ছিল সেই হাতের স্পর্শ, খুব বাজেভাবে স্লাইড করে যাচ্ছে। পাশে কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে, পেছনে প্রান্তিকও আছে, কিন্তু রজনী কাকে সন্দেহ করবে? এরই মাঝে প্রান্তিক এক টুকরো কেক রজনীর গালে স্পর্শ করতেই রজনীর কী হয়ে গেল বুঝতেও পারল না। নিজের কন্ট্রোল হারিয়ে থাপ্পড় মারল প্রান্তিকের গালে। প্রান্তিক অবাক হয়ে দেখল রজনীকে। রজনীর চোখ ছুটে যাচ্ছে রাগে আর ঘৃণায়। এই ঘৃণা ভরা দৃষ্টি প্রান্তিক সহ্য করতে পারে না। উপস্থিত সবাই ভীষণ অবাক হয়ে তাকালো। প্রান্তিক চৌধুরীর গায়ে কারো হাত মানে বিশাল একটা ব্যাপার। সবাই ফিসফিস করছে, প্রান্তিক কি এখন মেয়েটাকে আস্ত রাখবে? আর থাপড় মারারই বা কারণ কি? সবার ফিসফিস শুনে প্রান্তিক বলল, গাইস, সবাই জানতে চেয়েছিলেন আমি কবে বিয়ে করব আর কেমন ধরনের মেয়ে বিয়ে করব। ওকে ফাইন, টুডে ইজ দ্য ডে। আজ আমি পরিচয় করাচ্ছি। বলেই রজনীর দিকে তাকিয়ে দেখল এই সেই মেয়ে যাকে প্রান্তিক চৌধুরী পছন্দ করেছে। মেয়েটা যে নিঃসন্দেহে চরিত্রবান তাতে আর কোনো সন্দেহ নেই। গালে সামান্য স্পর্শ করতে মেয়েটা কেমন অন্য জগতে চলে গিয়েছে। পরপুরুষের স্পর্শ যে মেয়ের ভালো লাগে না সে মেয়ে নিশ্চয়ই আগে থেকে কোনো পুরুষের সাথে মেলামেশা করেনি। প্রান্তিক চৌধুরীর বিচক্ষণতার চোখ কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারে না। রজনীর চোখ ছলছল করছে, টুপ করে দুফোঁটা পানিও পড়ল। প্রান্তিকের মুখের দিকে তাকালো, মুখটা কেমন অসহায় দেখাচ্ছে। এতগুলো মানুষের মাঝে যাকে থাপ্পড় মারলো সে কিনা থাপ্পড়ের বিনিময়ে কিছু না বলে এতগুলো মানুষের মাঝে তার সম্মান হাজার গুণ বাড়িয়ে দিল। এতগুলো অচেনা মানুষের মাঝে রজনীর নিজেকে অসহায় লাগছে। সে বেরিয়ে গেল ডাইনিং থেকে। সন্ধ্যার পরপরই আকাশে চাঁদ উঠেছে। হঠাৎ প্রিয়তাদের ঘর থেকে অদ্ভুত সুন্দর ফুলের সুবাস ছড়াচ্ছে। এত ফুলের সুবাস আসছে কোথা থেকে? রজনী এদিক এদিক ঘুরে ফিরে বাইরে তাকালো। বাইরে তাকিয়ে তার মন ফুরফুরা হয়ে গেল। এত সুন্দর ফুল বাগান আছে এ বাড়িতে। ডাইনিং থেকে সবাই চলে গেল। অনুষ্ঠান সংক্ষেপে শেষ করা হলো। প্রান্তিকের মন খারাপ। সামান্য কারণে যার তেজের মানুষ ভয় পায়, আজ তার মন খারাপ। অঞ্জুমান ডাকলো, দাঁড়াও প্রান্তিক। আমি জানি আম্মু কি বলবা, প্লিজ বলো না। আমার মন ভাল লাগছে না। তুমি যা বলবা তা শুনতে আমার সত্যি ভাল লাগছে না। কিন্তু তোমাকে শুনতে হবে। যা খুশি বলো আম্মু, ওর নামে খারাপ কিছু বললো না। তোমার ছেলে ওই মেয়েকে ভালোবাসে, যাকে ভালোবাসি তার নামে খারাপ কিছু কিভাবে শুনি বলো? আর আমাদের ভালোবাসা সেটা কি ভালোবাসা নয়? আমাদের ভালোবাসা তো তো তুমি। তোমার গায়ে একটা মেয়ে হাত তুলবে আর আমরা সহ্য করব? আম্মু, এটা আমার পাপের ফল। সারা জীবন মেয়েদের তুচ্ছ করেছি। কেউ আমার জন্য হাউমাউ করে কাঁদলেও কোনো অনুভূতি আসেনি ভেতরে। এসব তারই শাস্তি। আসলে একটা ছেলেকে সাহায্য করতে হাজার হাজার ঘন্টা লাগে না, একটা মেয়ের প্রেমই যথেষ্ট। মাহবুব ছেলের দিকে তাকিয়ে বুঝল তার ছেলে রজনীর প্রতি গভীর প্রেম কেমন অন্য জগতে চলে গিয়েছে। এই মেয়ে ছাড়া তার ছেলেকে স্বাভাবিক করা যাবে না। না হলে মা বাবার সামনে কিভাবে প্রেম ভালোবাসার কথা গড়গড় করে বলে যাচ্ছে। তার কঠিন ছেলেটা কেমন বদলে গিয়েছে। মাহবুব অঞ্জুমানকে ইশারা দিল কিছু না বলার জন্য। প্রান্তিককে বলল, যাও বাবা, রুমে যাও, রেস্ট নাও। ডাইনিংয়ে শ্রাবণ, অন্তু, মাহবুব আর অঞ্জুমান বসে আছে। অঞ্জুমান প্রিয়তার দিকে তাকিয়ে বলল, এই মেয়েকে এক্ষুনি তার বাড়িতে দিয়ে আসো। আমি সহ্য করতে পারছি না যে আমার ছেলের গায়ে হাত তুলেছে। আমি কোনোদিনই এমন অসভ্য মেয়েকে আমার ছেলের বউ করে আনবো না। প্রিয়তা অঞ্জুমানের দিকে তাকিয়ে বলল, আম্মু, এখানে নিশ্চয়ই কিছু ঘটেছে। তুমি অযথাই ওকে ভুল বুঝছো। দাঁড়াও, আমি কথা বলছি ওর সাথে। প্রিয়তা রজনীকে খুঁজতে নিজের রুমে গেল, কিন্তু পেল না। দৌড়ে ছাদে গেল, সেখানেও রজনী নেই। আর তখন ছাদে শ্রাবণ প্রবেশ করলো। প্রিয়তা তাড়াহুড়ো করে বলল, এই রজনী, কি দেখেছো? তুমি আমার বউকে দেখেছো প্রিয়তা? মানে আমার বউ যার জন্মদিন আজ, বিখ্যাত মাফিয়া প্রান্তিক চৌধুরীর বোন। এই টুকরো কেক তো কপালে হলোই না, সাথে স্পেশাল উইশও করতে পারলাম না। শ্রাবণ, রজনীকে পাচ্ছি না। ও হারাই নিয়ে আছে। তুমি আগে এসো তো জান। শ্রাবণের হাতে ছোট্ট মিনি কেক, স্পেশাল অর্ডার দিয়ে খুবই ছোট করে বানানো। শ্রাবণ নিজের হাতের কেকটা রেখে মিনি একটা মোমবাতি রেখে বলল, আগুন জ্বালাও। এরই মাঝে অন্তু ছাদে প্রবেশ করে বলল,
প্রান্তিক ভাই জানলে আগুন তোর জীবনে জ্বালিয়ে দেবে শ্রাবণ। তুই এখানে কেন? ভাবি কই? ভাবিরে খোঁজ যা। আমি তোর স্পেশাল কেক খেতে এসেছি। এটা আমার বউয়ের জন্য এনেছি উইশ করতে। বাঘের বাসায় থেকেই তার বোনকে স্পেশাল উইশ। আরে ভাই, সে তো বুঝলাম, কিন্তু বাঘের বউয়ের দিক কুদৃষ্টি কেই দিল তাই বুঝছি না। সেটা তো আমিও ভেবে যাচ্ছি। যাক, আমি তো আর সিগারেট খাই না যে আমার দোষ হবে। আমি খাই বলে কি আমার দোষ হবে? তোর কথা শুনে এখন মনে হচ্ছে ঠাকুর ঘরে কে রে, আমি গলা খাই না। একটা নিরপরাধ ছেলেকে এইভাবে ফাঁসানো হচ্ছে। যাই হোক, আমি প্রিয়তাকে একটা উপহার দিতে এসেছি। কি দিবি? ফটাফট দিয়ে ভাগ এখান থেকে, আমি প্রেম করব। অন্তু প্রিয়তার হাতে একটা বক্স দিয়ে বলল, জীবনে যেন কোনো দুঃখ না আসে তোমার প্রিয়। সুখী হও। হিংসায় জলে পুড়ে হাড় খাড় হয়ে যাচ্ছি। এই শালা বউ আমার, তুই এত দোয়া করিস কেন? হতেই পারে তোর চেয়ে আমার দোয়া খাঁটি বেশি। অন্তু নিচে নেমে গেল। শ্রাবণ বলল, ওর ভাবসাব কি? আরে ধুর, জানোই তো এমন রহস্যময় কথা বলে, বাদ দাও। প্রান্তিক রুমে বসে সিগারেট টেনে যাচ্ছে। একের পর এক সিগারেট টেনে যাচ্ছে। 2 আঙুলের ভাঁজে জ্বলন্ত সিগারেট নিয়ে জানালার পর্দা ভেদ করে প্রান্তিক দেখল রজনী ফুল বাগানে ঘুরে বেড়াচ্ছে। ফুলে ফুলে হাত রেখে ঘুরছে। প্রান্তিকের চোখে বিশ্বজাহানের শ্রেষ্ঠ ফুল যেন আজ তার বাগানে ফুটেছে। প্রান্তিক রজনীর দিকে তাকিয়ে বলল, একদিন আমাকে ভালোবেসে হাউমাউ করে কাঁদবে, আমাকে জড়িয়ে ধরে বলবে আপনাকে ভালোবাসতে কেন এত দেরি করলাম আমি। সেদিন আসবেই রজনীগন্ধা। আমি অপেক্ষা করব। এই পৃথিবীতে যে যাকে ভালোবাসে তার দেয়া কষ্ট সহ্য করার ক্ষমতা রাখতে হয়, তাহলে ভালোবাসা যায় না। কারণ মানুষ সবার কথায় কষ্ট পায় না তো। যাকে ভালোবাসে তারই ক্ষমতা থাকে সামান্য কারণে কষ্ট দেওয়ার। কারণ ভালোবাসার মানুষের কাছেই মানুষের এক্সপেকটেশন বেশি থাকে। প্রান্তিক রজনীর দিকে যত দেখছে মুগ্ধ হচ্ছে। এত সরল, এত ভীতু, আবার এত সাহসী এই মেয়ে। রজনী, তুমি আর কতভাবে আমাকে তোমার দিকে টানবে? একটা থাপ্পড় দিয়েও পাগল করে দিলে। প্রান্তিক চৌধুরীর এমন সাহসী বউ না হলে হয় তুমি আমার যোগ্য। কিন্তু সামান্য কেকের জন্য এত বেশি রেগে গেলে কেন প্রাণ? অন্য কোনো কাহিনী নেই তো? এরই মাঝে প্রান্তিকের ফোনে ফোন এলো। ফোনের ওপাশ থেকে বলল, ভাই, বাবু বলছে প্রান্তিকের পছন্দের মাইয়ারে আমি আগে বিছানায় নিব। প্রান্তিক ফোন কেটে দিয়ে বলল, কুলাঙ্গারের বাচ্চা, নিজের অজান্তে নিজের বোন নিয়ে এমন কথা বললি। তুই না জেনে বলছিস, কিন্তু প্রান্তিক তোকে ছেড়ে দেবে না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আগে তোর বোনকে সামলায় নেই। প্রান্তিক হাতে জ্বলন্ত সিগারেট ফেলে অভিজ্ঞ দৃষ্টি নিয়ে রজনীর দিকে তাকালো। প্রান্তিক বিচক্ষণ মানুষ। ওর বিচক্ষণতা বলছে এইভাবে চললে কিছুই হবে না। রজনীর ভেতরে অন্য কোনো রাগ ঘৃণা জমে রয়েছে। রজনীর সাথে খোলামেলা আলোচনা করতে হবে। কী কারণে এত ঘৃণা? কাজটা আরও আগে করা উচিত ছিল। প্রান্তিক 2 প্যান্টের পকেটে হাত গুজে সোজা হয়ে গিয়ে রজনীর সামনে দাঁড়ালো। আচমকা প্রান্তিককে দেখেই রজনীর শরীর রাগে আবারও জ্বলে উঠল। প্রান্তিককে দেখেই মুখের হাসি বিলীন করে হাঁটা দিল তীব্র মেজাজের সাথে। প্রান্তিক রজনীর হাত ধরে টান দিয়ে বলল, তোমাকে স্পর্শ করার অপরাধে যদি আমাকে থাপ্পড় মারতে চাও, তাহলে আমার দ্বিতীয় গাল হাজির রজনীগন্ধা। রজনী নিজের হাত মোচড়াতে মোচড়াতে বলল, হাত ছাড়ুন আমার, ওই নোংরা হাতে আমার টাচ করবেন না আপনি। এমন ভাব করছেন যেন আমার অনুমতি ছাড়া আমাকে স্পর্শ করে খুব অপরাধ ভোগে ভুগছেন আপনি। প্রান্তিক সোজাসাপটা উত্তর দিল কঠিন ভাষায়, হ্যাঁ, তাই ভুগছি। তোমার অনুমতি ছাড়া আমি তোমাকে স্পর্শ করার কথা ভাবতেই পারি না। তোমার চোখে আমি নিকৃষ্ট হতে পারি, কিন্তু আমার চিন্তা ভাবনায় তুমি আমার সম্মানের পাত্রী, যা রক্ষা করার দায়িত্ব আমার। রজনীর চোখে তীব্র রাগ। রাগে ফুঁসে দাঁত কিরমির করে উঠে বলল, এত নাটক কি চান আপনি? এত ভালো সাজার কি আছে আপনার? আমার পেটে তখন বাজেভাবে হাত দিয়েছিলেন কেন আপনি? কেন আমার পেটে নখের আঁচড় দিয়েছেন? কেন বারবার আমার পেটে চিমটি কাটছিলেন আপনি? ছি, আপনাকে আমি মাঝে মধ্যে বুঝে উঠতে পারি না। যখনই আপনাকে নিয়ে আমি ভালো কিছু ভাবি, তখনই আপনার কুৎসিত চেহারাটা প্রকাশ করেন আপনি। মানুষ এতটাও খারাপ হয়? এই বাগানে এখন কেউ নেই আপনার রাজত্ব। আপনার উদ্দেশ্য সফল করুন প্লিজ। শাড়ি কি আপনি খুলবেন, না আমি সাহায্য করব খুলে আপনাকে? আমার জীবনের কোনো পাপের ফলের জন্যই
আপনার সাথে দেখা, বলতে পারেন আপনি আমি সাধারণ গরিব ঘরের মেয়ে, কেন খেলছেন আমায় নিয়ে? আপনার উদ্দেশ্য সফল করে মুক্তি দিন আমার প্রান্তিক চৌধুরী। প্রান্তিকের শরীর কাঁপছে রাগে। এত বড় সাহসকার কেউ রজনীর পেটে হাত দেবে? অতিরিক্ত রেগে গেলে প্রান্তিক কিছু বলতে পারে না, শুধু শরীর কাঁপে। রক্ত টকবক করে কাঁপা কণ্ঠে বলে, আমার রাজত্বে আমার রানীর শরীর স্পর্শ করার মতো দুঃসাহস কার আছে? এইটুকু জেনে রেখো, রজনীগন্ধা আমার চোখ ফাঁকি দিয়ে বেশিক্ষণ কেউ বাঁচতে পারবে না। ওই দুটো হাত আমি কেটে এনে তোমার হাতে দিব। তুমি ফুটবল খেলবা এই হাত দিয়া, নাহলে আমার নাম প্রান্তিক চৌধুরী না। আপনি বলতে চাইছেন সে আপনি নন? কসম, আমি তোমাকে স্পর্শ করি নাই, আমাকে বিশ্বাস করো একবার তুমি। আমি সম্মান করি তোমাকে। তোমার একটু হাসি দেখলেই না আমি মুগ্ধ হই। তোমার চোখে আমার নেশা হয়। নিজের চেয়েও যাকে বেশি ভালোবাসি, যাকে বউ করে পেতে চাই, তাকে কেন আমি এভাবে স্পর্শ করব? রজনীর মন নরম হলো। হঠাৎ মনে হলো প্রান্তিক সত্যি বলছে। প্রান্তিকের কথায় বিন্দুমাত্র মিথ্যা নেই। নরম কণ্ঠে বলল, মাঝে মাঝে আপনাকে পৃথিবীর সবার থেকে ভালো মনে হয়, আবার মাঝে মাঝে খুব নিকৃষ্ট মনে হয়। কিন্তু কেন? প্লিজ তুমি খোলামেলা ডিসকাস করো। কিছু একটা ভুল তোমার মাঝে থেকে গেছে। তুমি জানো কি আছে তোমার মনে? প্লিজ বলো, কেন ওই মায়াবী চোখে এত ঘৃণা আমার জন্য? কেন এত ঘৃণা? কারণ আপনি মেয়েদের সম্মান দিতে জানেন না। কখনো অসম্মান করেছি তোমাকে? করেছেন। প্রান্তিক দুই ভুরু উঁচিয়ে কপাল টান টান করে সন্দিহানভাবে প্রশ্ন ছুড়ল, করেছি? হ্যাঁ, সেদিন আমি কলেজ থেকে ফেরার সময় আপনার চামচাগুলো আমায় আজে বাজে কথা বলছিল। অন্তর নাকি শ্রাবণ নাকি অন্যরা কেউ? অন্যরা। তুমি কিভাবে বুঝলে তারা আমার লোক? কারণ ওরা বারবার বলছিল ওস্তাদরে বলে ওই মেয়েরে বিছানায় নিবে, আর তখনই শ্রাবণ আপনাকে ওস্তাদ ডেকেছিল। তার মানে ওই নরক পিশাচগুলোর ওস্তাদ তো আপনি। আপনি নিজে আগে মেয়েদের বিছানায় নেন, তারপর ওদের মাঝে দেন। ছি, আপনার মতো পুরুষ মানুষদের দেখলেই না শরীর ঘিন ঘিন করে আমার। আপনাদের লজ্জা করে না ভালোবাসার কথা মুখে আনতে? প্রান্তিক থমথমে ভাবে গভীর দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে রইল রজনীর দিকে। হালকা মাথা দুলিয়ে বলল, যাক, ওকে, রিল্যাক্স। এই হচ্ছে তাহলে মহারানীর রাগের কারণ? তো এইসবের পরেও ভালোবাসবো? একবার তো ভালোবেসে দেখে জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা অক্ষরে অক্ষরে বোঝাবো সত্যিকারের ভালোবাসা। সত্যিকারের ভালোবাসা কেমন হয় আর কিভাবে ভালোবাসতে হয়। এসব চরিত্রহীনরা আবার ভালোবাসতে জানে নাকি? শ্রাবণ আমাকে ওস্তাদ দেখেছে বলে তুমি শিওর হয়ে গেলে যে ওটা আমিই ছিলাম? তুমি জানো রজনী, এই শহরে ওস্তাদের অভাব নাই, সবাই ওস্তাদ হতে চায়। শ্রাবণ আমাকে এমনি ওস্তাদ ডাকে। ওই ছেলেদের সাথে আমার কোনো কানেকশন নাই। সেই ছেলেদের চরিত্রহীন ওস্তাদ আমি নই রজনী। আমি চাইলেই মেয়েরা লাইন দেবে, কিন্তু আমার কখনো ওরকম আগ্রহ জন্মায় নাই। হ্যাঁ, আমার অনেক এক্স ছিল, আমি রিলেশনে যেতে চাই নাই, ওরা ফোর্স করছে। আর আমি জাস্ট কয়েকদিন কথা বলে দেখছি পুরো লাইফ কাটাতে পারে কিনা। আমি ট্রাই করেছি, বাট মন থেকে কোনো সিগন্যাল তো পাইনি। 3 দিন হয় না ব্রেকআপ বলে সরে এসেছি। বিভিন্ন মেয়ে আমাকে ডেটে ডেকেছে, কোনো রেস্টুরেন্টে গিয়েছি, খেয়ে চলে এসেছে, কেউ তার বাসায় ইনভাইট করেছে। আমার কোনো ফিলিংস আসে নাই। আমি তোমাকে সব সত্যি বলে দিলাম, কারণ পদে পদে তুমি সব জানতে বারবার আমাকে সেই চরিত্রহীন ট্যাগটাই দিয়ে যাবে। তবে আমি ভুল করেছি বিভিন্ন মেয়ের সাথে মিশে। আমি যদি আমার ফিউচার ছোটোবেলায় দেখতে পেতাম, এটা যদি জানতাম তোমার নেশা ভরা চোখে তাকিয়ে আমার সর্বনাশ হবে, আমার আমিটাকে হারিয়ে ফেলবো। তোমাকে ভালোবেসে তাহলে কখনো কোনো মেয়ের সাথে কথা বলা তো দূরের কথা, তাকে আজ পর্যন্ত দেখতাম না, তোমাকে ঠকাতাম না। আমার সিগারেট খাওয়ার মাত্রা বেড়ে গিয়েছে তোমাকে ভালোবেসে। সারাক্ষণ না মনের মাঝে অশান্তি লাগে, কেন আমি তোমাকে ঠকালাম? আমি অতীতে যে মেয়েদের সাথে কথা বলেছি, এটা ঠিক হয়নি। আমার খোদার সাথে আমি পাপ করছি, এটা আমার খোদা আমাকে মাফ করবেন না। আমি অনেক মেয়েদের সাথে মিশেছি, তুমি কারোর সাথে মিশোনি, তো আমি বুঝি আমি তোমার যোগ্য না। তবু তোমাকে চাইবো আমি তোমাকে চাই। যদি তোমাকে নাও পাই তবু চেয়ে যাব। আমাকে তুমি শুধু একটা সুযোগ দাও রজনীগন্ধা।
আমার খোদার কাছে আমি সর্বক্ষণ সবসময় আমার এই পাপের জন্য মাফ চেয়ে থাকি, এর প্রায়শ্চিত্ত করে যাচ্ছি। জানি না আল্লাহ তাআলা আমাকে কি শাস্তি দিবেন, তবু আমি ক্ষমা প্রার্থী, সবসময় ক্ষমা চাই। কিন্তু তুমি আমাকে শাস্তি দিও না, বঞ্চিত করো না। তোমাকে দেখার পর, তোমার সাথে মেশার পর আমি কোনো অন্যায় করিনি। তোমার ভালোবাসার পবিত্রতা আমাকে শুধরে নাও। আমি কথা দিচ্ছি রজনীগন্ধা, আমার দুই চোখ শুধু তুমি ছাড়া পৃথিবীর কোনো নারীর দিকে তাকাবে না। একমাত্র তুমিই আছো যে আমাকে শুধরে নিয়ে অশুদ্ধ ছেলে থেকে শুদ্ধ করতে পারো। একটা সুযোগ দেবে আমায়? বাচ্চাদের মতো এমন করুণ আবদার করছে, তাও প্রান্তিক চৌধুরী। রজনীর কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। সে অকারণে মানুষটাকে ভুল বুঝে এসেছে। সে প্রান্তিকের গায়ে হাত তুলেছে। এ কি ক্ষমার যোগ্য? পৃথিবীর সমস্ত রাগ, অভিমান, ঘৃণা কোথায় যেন হারিয়ে গেল। প্রান্তিকের এমন মলিন মুখ দেখে রজনীর বলতে ইচ্ছে করছে, সত্যি আমি বড় দেরি করে আপনাকে ভালোবেসে ফেলেছি। এত দেরি করা আমার উচিত হয়নি। রজনীর মলিন মুখ দেখে প্রান্তিক আবারও বলল, আমি বিয়ের প্রস্তাব ফিরিয়ে নেব রজনী। আমি চেষ্টা করব তোমার ভালোবাসা জিতে নেওয়ার। যদি পারি সেদিনই তোমাকে বিয়ে করব। যেদিন তুমি আমাকে বলবে তুমি আমাকে ভালোবাসো, সেদিনই আমি তোমাকে বিয়ে করব। আমি তোমার মনের সাথে জোর করব না। রজনী এবার কেঁদে দিল। প্রান্তিকের দিকে তাকিয়ে কেঁদেই যাচ্ছে। প্রান্তিক বলল, প্লিজ কেঁদো না। এই পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক জিনিস হলো প্রিয় মানুষের চোখের পানি। এই যন্ত্রণাটা তুমি আমাকে দিও না। যখন এর জন্য আমি নিজেই দেয়, তখন এর কষ্ট সীমাহীন। তুমি কাঁদলে আমার যে যন্ত্রণা হয় সেটা যদি বুঝতে পারতে, তাহলে এক ফোঁটা চোখের পানি ফেলে আমার পৃথিবীর শ্রেষ্ঠ শাস্তি দিতে পারতে। আমি আপনার যোগ্য না, কোনো দিক দিয়েই না। আমি আপনাকে শুধু কষ্টই দিয়েছি, ভুল বুঝেছি, খারাপ কথা বলেছি। আমার দু চোখ আমার যোগ্য জীবন সঙ্গীকে খুঁজে নিয়েছে। তুমি নিজেও জানো না তোমার যোগ্যতা। আপনার গায়ে হাত তুলেছি আমি, কি করব এখন আমি? আপনিও মারুন আমায়। আমি মানুষের মাঝে আপনার গায়ে হাত তুলেছি, আমাকেও মানুষের মাঝেই মারুন আপনি। তোমার প্রতি আমার তীব্র উইকনেস যা তুমি জানো না। ওই ফুলের মতো শরীরে আদর আর ভালোবাসা ছাড়া আমি আর কিছুই করতে পারবো না। এত কিছুর পরেও? হ্যাঁ, এত কিছুর পরেও যা কিছুই হয়ে যাক, আমি ভালোবাসবো তোমাকে, তোমার পিছু ছুটবো। এটাই আমার জীবনের চরম সার্থকতা। রজনী কেঁদে যাচ্ছে। তুমি কি আমার জন্য কাঁদছো? এইভাবে কেঁদো না, প্রেমে পড়ে যাবা। একবার আমার প্রেমে পড়লে আর কোনোদিন আমার থেকে দূরে সরতে পারবে না। সেই ক্ষমতাই হারিয়ে ফেলবে। রজনী কি বলবে বুঝতে পারছে না, তার শুধু কান্না পাচ্ছে। এটা যে ভালোবাসার কান্না তা বুঝতে বাকি রইল না রজনীর। প্রান্তিকের সামনে থেকে দৌড় দিল। খানিক দূর যেতেই ধাক্কা খেলো অন্তুর সাথে। ধাক্কা খেয়ে পড়ে গেল। রজনী তাকিয়ে দেখলো অন্তু। অন্তু মৃদু হেসে বলল, ভাবি সাবধান, এইভাবে ছুটলে পড়ে যাবেন, আর সোজা গিয়ে প্রান্তিক ভাইয়ের কলিজায় লাগবে। দুটো দিন কেটে গেল। রজনীর ঘুম হয়নি প্রান্তিকের চিন্তায়। ভয়ঙ্কর ওই চেহারা, মাঝে এত মায়া, এত নরম একটা মন লুকিয়েছিল। তার মা ঠিকই বলেছিল, তার বাবা মানুষ চিনতে ভুল করে না। এরই মাঝে গ্রামে এক ঘটনা রটে গেল। সৈয়দ মনসুর আলীর মেয়ের চরিত্রের সমস্যা। সব মানুষের মুখে মুখে এই কথা রটে গেল। কিন্তু ঘটনাটা ছড়ালো কে? সব মানুষের হাতে হাতে প্রান্তিকের সাথে রজনীর ফুলবাগানে দাঁড়ানো হাত ধরা ছবি। গ্রামের মান ইজ্জত কি কিছুই রাখবে না মনসুর ভাই? তোমার মাইয়ারে দেখা তো মনে হয় ভাজা মাছ খান উল্টা খাইতে পারে না। এখন শহরে গিয়া সিনেমার মতন হাত ধইরা ফষ্টি নষ্টি কইরা বেড়াইতাছে। এই গ্রামের 8-5টা মাইয়া কি শিখবো? তোমার মাইয়ার কঠিন শাস্তি না দিলে গ্রামের সব মাইয়াই এইসব অকাম কইরা বেড়াইবো। তাও আবার যে সে পোলা না, এই গ্রামের অর্ধেক জমি জমার মালিক মোহাম্মদ চৌধুরীর একমাত্র পোলার হাত ধইরা নাইচা বেড়াইতাছে। ওই পোলা কি তোমার মাইয়ারে বিয়া করবো কোনোদিন? 2-4 দিন হাত ধরে ঘুরবো, ফষ্টি নষ্টি কইরা ছাড়িয়ে দেবো। গ্রামের ছোট বাজারে মনসুর আলী সবজি বিক্রি করতে গিয়েছিল। ভরা বাজারের মাঝে ফেলে যাচ্ছে তাই ভাবে বলছে গ্রামের মোড়ল। সাইড থেকে আরেকজন বলে উঠল, মিয়া ভাই, আপনার কি বিশ্বাস হয় এ এখনো কোনো আকাম করেন নাই?
বাচ্চা কাছে একটা পিঠে বাধাই নিছে কিনা খোঁজ নিয়ে দেখেন মনসুর ভাই। এত জঘন্য কথা কানে আসতেই নিজের দুই কান হাত দিয়ে চেপে ধরল মনসুর আলী। তার মেয়ে সম্পর্কে এত খারাপ কথা সহ্য করতে পারছে না। ইতিমধ্যেই সে জানতে পেরেছে তার মেয়ের বান্ধবী প্রান্তিকের বোন। তাছাড়া প্রান্তিক বিয়ের প্রস্তাব দিয়েছে, তার মেয়ে তো ওই বিয়েতে রাজি না। তাহলে যার সাথে বিয়েতে রাজি না তার হাত ধরে ঘুরবে কেন? এতটাও খারাপ মেয়ে তো তার নয়। প্রান্তিককে তার মেয়ে পছন্দ করে না বলে সে তার স্ত্রীকে জানিয়ে দিয়েছে, যতই প্রান্তিক ভালো হোক, আমার মেয়ের যেহেতু পছন্দ না, এই বিয়ে দেব না। বিয়ে হলো মনের ব্যাপার, যেখানে আমার মেয়ে মন থেকে মেনে নিচ্ছে না, সেখানে বিয়ে দিলে মেয়ে ভালো থাকবে না। মেয়ের প্রতি অসম্ভব দুর্বল মনসুর আলী। মেয়ের সব ইচ্ছারই গুরুত্ব আছে তার কাছে। হয়তো বান্ধবী বাড়ি গিয়ে প্রান্তিকের সাথে দেখা হয়েছে, কোনোভাবে কথা বলেছে, কিন্তু সেই ছবি গ্রামে এত বাজেভাবে ছড়িয়ে দিল কে? এত খারাপ কথা সে শুনছে, ভালো কথা কিন্তু তার মেয়ে শুনলে সহ্য করতে না পেরে গলায় দড়ি দেবে। মেয়ের এই খারাপ সময় সে মেয়ের পাশে থাকবে। এই মুহূর্তে বাবা হিসেবেই নিজের মেয়ের পাশে থাকা জরুরি। এখনই বাড়িতে গিয়ে সে তার মেয়েকে কোনো আত্মীয় বাড়ি রেখে আসবে। মেয়ে লেখাপড়া আত্মীয় বাড়ি থেকেই করবে, তবুও মেয়েকে লেখাপড়া করাতে হবে। মানুষের কথা কানে নেওয়া যাবে না। এসব মনে মনে ভেবে সবজির ঝুড়ি ফেলে হাঁটা দিল। পেছন থেকে মোড়ল ডেকে বলল, দাঁড়াও মনসুর, কই যাও? বাড়িতে যাইতেছি। বাড়িতে যে কি করবা? তোমার মাইয়া যে অকাম করছে, এর বিহিত কি করবা? কিছু না বললেই চলিয়া যাইতেছো। ছোট মানুষ বুঝে নাই, তাই বইলা তো আর মাইয়া মাইয়া ফেললা পারবো না। আপনার তো কিছু বলতে বাকি রাখেন নাই, মাইয়ারে বুঝাই যেন এসব আর না করে। আরেকজন বলে উঠল, তোমার মতো বাপ আছে বইলাই মাইয়েরা এত আকামের সুযোগ পায়। ওই বড় লোকের পোলারে ডাইকা হুনো তোমার মাইয়ারে বিয়ে করবো কিনা, না করলে আজকের মাঝেই তোমার মাইয়ারে বিয়ে দিবা। বিয়া কি করলেই ডাউন যায়? আজকাল মাঝে পোলা কই পামু? পোলা আমরা দেখবো, হয় মাইয়ার বিয়ে দিবা, নয় আজকের মধ্যে গ্রাম ছেড়ে যাইবা। নইলে তোমার মাইয়ারে আমরা আইনের আওতায় দিব ওয়াকামের লাইগা। সংবাদপত্রে উঠে যাইবে এই নিউজ। মনসুর আলী মারাত্মক ভয় পেয়ে গেলেন। চেনা মুখগুলোর ভয়ঙ্কর রূপ দেখে সে অবাক হলো। এতদিন যাদের আপন ভাবত, আজ বিপদের দিনে তাদের ভয়ঙ্কর রূপ দেখে অবাক হচ্ছে। যা তার সাথে বিয়ে হবার চেয়ে প্রান্তিকই ভালো হবে তার মেয়ের জন্য। মেয়ের হাত পায়ে ধরে বোঝাবে প্রান্তিককে বিয়ে করার জন্য। বাজারে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে শ্রাবণ, মাথায় হেলমেট পরা, পুরো ঘটনা দেখছে। প্রান্তিকে শ্রাবণকে পাঠিয়েছে পুরো গ্রামের ঘটনা জানার জন্য, রজনীর ফ্যামিলির অবস্থা জানার জন্য। শ্রাবণের ফোন বেজে উঠল। শ্রাবণ ফোন রিসিভ করে বলল, হ্যাঁ ওস্তাদ বলেন। তুই আবার আমার ওস্তাদ ডাকছস? এই এক ডাকে আমি না বরবাদ হয়েছি তোর ভাবির কাছে। আমার সিগারেটের আগুনের চেয়েও জ্বলন্ত প্রেমটা তোর জন্য হয় নাই। আমি যদি তোর প্রেমের চেয়ে দ্বিগুণ আগুন না জ্বালাইছি, তো আমার নাম না প্রান্তিক চৌধুরী না। একবার খালি প্রেম কর চান্দু, আমি যে যন্ত্রণা পাইছি আর দ্বিগুণ, একদম কড়ায় গন্ডায় সুদে আসলে ফিরায় দেবো তোরে। কোনো ভাই, বাপের জন্মে আপনারে আর ওস্তাদ ডাকবো না। আমার বউ আপনার বোনের মতো, তাহলে কষ্ট দিয়েন না। তুই আগে আপডেট জানা। ভাই, ভাবির বাবাকে মানুষ যা তা বলছে, অবস্থা খুবই খারাপ। ভাবিকে আজই বিয়ে না দিলে তারা খারাপ কিছুর হুমকি দিচ্ছে। যারা যারা হুমকি দিচ্ছে তাদের নামগুলো মুখস্থ করা, একদম নামটা মুখস্থ করার মতো। আচ্ছা ভাই। এত দুঃসাহস কার হলো শ্রাবণ? তবে ওই কলিজা ভুনা কইরা আমার সেই শখের সেটা বুঝতে পারতেছে না বেচারা। মুখোশের আড়ালে থাকা শত্রুকে ধন্যবাদ, আমাকে রজনীর থেকে আলাদা করতে গিয়ে আরো কাছে নিয়ে আসছে। শয়তান ভাবে একরকম, সৃষ্টিকর্তা ভাবে অন্যরকম। আজ রাতে বিয়ে হবে রজনীর, তবে সেটা অন্য কেউ নয়, প্রান্তিক চৌধুরীর সাথে। গ্রামের মোড়ল সহ বাকি যারা আছে ওই বাজারের দাঁড়িয়ে নিউজটা দিয়েতে যা। প্রান্তিক ফোন রেখে মৃদু হেসে বলল, রজনীগন্ধা, মানুষ এত বোকা কেন বলো তো? তোমার এই হ্যান্ডসাম প্রেমিক পুরুষের মতো চালাক হতে পারে না? তার কি ননসেন্স যে আমি তোমাকে অন্য কারোর সাথে বিয়ে হতে দিতাম? আমার সেলফ কনফিডেন্স আছে না নিজের প্রতি? আমি তো জানি তুমি আমাকে ভালোবাসবাই।
আমার মতো কি কারো তোমাকে ভালোবাসার ক্ষমতা আছে? তোমাকে ভালোবাসার জন্য প্রয়োজনে তুলে এনে নিয়ে বিয়ে করতাম। তুমি নিঃসন্দেহে জিতেছ, এটা একদিন বলবা তুমি। যখন মানুষ মনসুর আলীকে খারাপ কথা বলতে ব্যস্ত তখনই শ্রাবণ মাথার হেলমেট খুলে বলল, থামেন আপনারা। রজনীর বিয়ে আজই হবে, সেটা প্রান্তিক চৌধুরীর সাথেই হবে। এই গ্রামের যত মানুষ আছে সবারই দাওয়াত রইল প্রান্তিক চৌধুরীর পক্ষ থেকে। আর মোরল, সাপ, গরু যে কয়টা লাগে মানুষ হিসেব করে কিনে ফেলেন, যাচাই খাওয়া হবে। শ্রাবণ মনসুর আলীকে বলল, আঙ্কেল বাইকে উঠুন, আমি পৌঁছে দিচ্ছি। আর চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে প্রান্তিক ভাইয়ের সাথে তুলে দিতে পারেন। বাজারে উপস্থিত সবাই খুব অবাক হলো। প্রান্তিক চৌধুরী কিনা একজন কৃষকের মেয়েকে বিয়ে করবে। বাড়িতে বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে রজনী। পাড়ার মানুষ দলে দলে আসছে আর যা তা কথা বলে যাচ্ছে তার পরিবারকে। জীবন আর ভাগ্য এখন তাকে কোথায় নিয়ে যাবে কে জানে। সৈয়দ মনসুর আলীকে বাড়িতে প্রবেশ করতে দেখেই আয়েশা বেগম চিন্তিত হলেন। আয়েশা বেগমও অশ্রুসিক্ত, শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছেই যাচ্ছেন। মনসুর আলীর ভারী মুখখানা দেখে এগিয়ে এলো। তার সহজ সরল স্বামী মানুষের এত খারাপ কথায় যদি কোনো বাজে সিদ্ধান্ত নিয়ে নেয়। এদিকে মেয়ের চিন্তা, অন্যদিকে স্বামীর চিন্তা। এভাবে যদি তার সাজানো সংসারটা নষ্ট হয়ে যায় ভেবেই বুকটা কেঁপে উঠল তার। আয়েশা বেগমকে অবাক করে দিয়ে মনসুর আলী বললেন, রজনী মা কই? ঘরেই আছে। মেয়েরে কিছু কইয়েন না, আমরা ছাড়া আর কেডাই বা আছে ওর। আমরাও যদি কিছু কই মাইয়াডার মরণ ছাড়া উপায় থাকবো না। স্ত্রীর চোখের পানি মুছিয়ে দিলেন মনসুর আলী। পানি মুছিয়ে দিয়ে বললেন, মাইয়ারা বাপের মতো আইলে কপালে সুখ শান্তি হয়। আমার মাইয়ারা কপাল সুখ শান্তি হইব অনেক, তুমি ভাইব না। রজনী দরজার পেছনে দাঁড়িয়ে মা বাবার কথা শুনছিল এত সময় ধরে। এত কিছুর পরেও যে মা বাবা তাকে এত ভালোবাসলো, বিনিময়ে সে তাদের সম্মানটুকুও রাখতে পারল না। এই মুহূর্তে মরে যাওয়াই উচিত মনে হচ্ছে রজনীর। কিন্তু তার মা বাবার কি হবে? সে ছাড়া তার মা বাবার কে আছে? ভাইকে দিয়ে কোনো ভরসা নেই। রজনী ভরসা করতে পারে না তার ভাইকে। মনসুর আলী রজনীর রুমে প্রবেশ করে দেখলো রজনী মাথা নিচু করে দাঁড়িয়ে কাঁদছে। তার উপস্থিতি আরও বেশি জোরে কাঁদালো তাকে। মনসুর আলীও হো করে কেঁদে ওঠে মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, আম্মাজান, আমি কোনোদিন তোমার কাছে কিছু চাই নাই। জীবনে প্রথম আর শেষ চাওয়া তুমি রাখবা আম্মাজান। রজনী কান্না মিশ্রিত কণ্ঠে উত্তর দিল, রাখবো বাবা। তুমি প্রান্তিকে বিয়ে করতে রাজি হও আম্মা, আমার দোয়া আছে তোমার সাথে, সুখী হইবা মা। রজনী নীরবে কাঁদছে, তার নীরবতাই সম্মতির লক্ষণ। এরই মাঝে বাবু বাড়িতে প্রবেশ করলো। 2 হাত ভর্তি বাজার। বাড়িতে খুশি মনে ঢুকেই মা বাবাকে ডাকলো। মনসুর আলী ঘর থেকে বের হয়ে বলল, আজ এমন সুপাত্রর মতো ডাকতেছো, কাহিনী কি? একমাত্র বোনের বিয়ে বলে কথা, এতদিন কুলাঙ্গার বলে ডেকেছ, আজ অন্তত বলবা ছেলের মতো কাজ করেছি। মনসুর আলী অবাক বদনে ছেলের দিকে তাকিয়ে বলল, কি কাজ? তোমাদের ছেলে থাকতে চিন্তা কিসের বাবা? রজনীর বিয়ে নিয়ে ভাবতে হবে না, আমি ওর বিয়ে ঠিক করে এসেছি। এত ভালো পাত্র বাবা তুমি ভাবতেই পারবে না। এই যে 2 ব্যাগ ভরা জিনিসপত্র সবই সেই ছেলে কিনে দিয়েছে। কে তোমার সেই সুপাত্র? রোমিও ভাই। বাহ, নিজে যেমন আরেক কুলাঙ্গার খুঁজে আনছে। দূর হও আমার বাড়ি থেকে, এই বাজার নিয়া। আমার মেয়ের বিয়ার প্রান্তিক এর সাথেই হইব। বাবু রেগে গিয়ে বলল, প্রান্তিক আমার চরম শত্রু বাবা, ওর সাথে বোনের বিয়ে কিছুতেই দিবে না। তাছাড়া রোমিও ভাইরে কথা দিছি আমি। তুই কার অনুমতি নিয়া কথা দিছস? মাইয়া আমার কথা দিয়া আইছো তুমি? তাও কেডা? রোমিও, যারে দেখলে ঘেন্না করে। আমার বাড়ি থেকে দূর হয় এখনই। প্রান্তিকের চেয়ে রোমিও ভাই কম কিসে? প্রান্তিকের পা ধোয়া পানি তুই আর তোর রোমিও ভাই মিল্লা ভাগ কইরা খাইস। রোমিও ভাই কিন্তু রজনীরে তুলে নিয়ে যাবে, একটা ঝামেলা পাকাবে। মান ইজ্জত হারাতে চাও?
সেটা প্রান্তিক ভালো বুঝবো। আমার আর চিন্তা নাই মাইয়া নিয়া, তোরে চিন্তা করা লাগবে না। বাবু বাড়িতে তুমুল অশান্তি করে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। রোমিওর একটা দল আছে যার সাথে প্রান্তিকের তীব্র শত্রুতা। রোমিওর সাথে রজনীর ভাইয়ের দল। বিকাল হতে হতেই রজনীদের বাড়ি থেকে রাস্তা ভীষণ সুন্দরভাবে সাজানো হলো। পুরো বাড়ি ডেকোরেশন করা হলো। গ্রামের স্কুল মাঠে কয়েকটা গরু কাটা হয়েছে। পুরো গ্রামের মানুষের আজ দাওয়াত। স্কুল মাঠেই খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সব আয়োজনই প্রান্তিক করেছে। শহর থেকে ডেকোরেশনের জন্য শখানেক মানুষ পাঠিয়েছে শুধু। পুরো গ্রাম আজ জমজমাট। প্রান্তিক চৌধুরীর বিয়ে বলে কথা, হ্যাঁ এমন তো হবেই জমজমাট। রজনীরও জন্য শহর থেকে পার্লারের লোক পাঠানো হয়েছে। লাল লেহেঙ্গা, শাড়ি ভর্তি গহনা, ব্রাইডাল লুকে হাঁ হয়ে তাকিয়ে আছে সবাই রজনীর দিকে। বড় স্টেজ করে সেখানে খাট সাজিয়ে তার উপর বসিয়ে রাখা হয়েছে রজনীকে। খাটের ওপর ফুক দিয়ে রাজমহলের মতো সাজানো। গ্রামের মানুষ আসছে আর দেখছে। কিছু মানুষ হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে। এমন নিম্নবিত্ত ফ্যামিলির মেয়ের এত ভালো বিয়ে হচ্ছে। রজনীর কোনো হেলদোল নেই, মলিন মুখে বসে আছে। সারাদিনের কথা বারবার মনে পড়ছে। সে কখনো ভাবেনি এইভাবে হুট করে একদিনের মাঝে বিয়ে হবে। প্রান্তিক শেরওয়ানি পরে রেডি, কিন্তু সকাল থেকে তুমুল অশান্তি চলছে বাড়িতে। আঞ্জুমান চৌধুরী কিছুতেই ছেলের বউ হিসেবে রজনীকে মেনে নেবে না। যে মেয়ে তার ছেলের গায়ে অত মানুষের সামনে হাত তুলতে পারে, সেই মেয়ে কত ভালো হতে পারে। তার ছেলে এত কিছু মেনে নিয়ে যখন ওই মেয়েকে বিয়ে করছে, ওই মেয়ের জন্য তার ছেলের কোনো ক্ষতি হতে পারে। চৌধুরী বাড়ির অশান্তি কিছুতেই থামছে না। আঞ্জুমান চৌধুরী প্রান্তিককে বলছে, ওই মেয়ে বাড়িতে আনলে এসে আমার দেখতে পারবে। আম্মু, তোমার ছেলেকে তো জানোই তুমি, নিজের মায়ের মৃত্যু সে কখনোই চাইবে না, আবার নিজের কমিটমেন্টও ভাগবে না। তাহলে বাধ্য হবে নিজের প্রাণ ত্যাগ করতে। এখন বলো তো, তুমি কোনটা চাও? নিজের ছেলের হাসি মুখ নাকি কাফনে মোড়ানো মুখ? মাহবুব চরমভাবে রেগে গিয়ে বলল, আঞ্জুমান, বাড়াবাড়ির সীমা আছে। এখন বলো তুমি কি বলবে? আমার ছেলের জীবন আগে আমার কাছে, পরে অন্য সব। আমার ছেলের খুশি এনে দাও। ছেলের মুখের দিকে তাকিয়ে অঞ্জুমান ঠান্ডা হলো। বিকাল 4টায় সারিবদ্ধ অনেকগুলো প্রাইভেট কার গ্রামে প্রবেশ করলো। প্রান্তিকের মুখে মৃদু হাসি লেগেই আছে। সে জানা দিয়ে মুখ বের করে মৃদু হাওয়া খাচ্ছে। আজ তার সাধনার নারী তার জীবনে আসতে চলেছে। সব কিছু আজ অন্যরকম সুন্দর লাগছে। অন্তু আর শ্রাবণ দুজন দুজনের দিকে তাকাচ্ছে আর প্রান্তিককে দেখাচ্ছে। প্রান্তিক নিজের মাথা টুপি ঠিক করতে করতে বলল, আরে তোদের ভাবিকে পাওয়ার আনন্দ অন্য কোনো দিকে নজরই নাই, সেটা যেন ভুলে ভাবিস না। কি বলছিস দুজনে? ভাই, আজ সিগারেট খাবেন না? আজ বিশেষ একটা দিন, এই দিনে সিগারেট খাবো না। ভাই তাহলে কি খাবেন? তোর বিয়ে হলে বাসর ঘরে কি হবে? কি আর খাবো, তুই যা খেতি আমিও তাই খাবো। ভাই যা খাবে তাই খাবো। আমি বউয়ের ঠোঁটে জ্বলন্ত সিগারেট রেখে নিজের ঠোঁটে আগুন চেপে ধরে আগুনের ছ্যাঁকা খাবো। তোরাও খাবি? ভাই, দুনিয়ায় এত কিছু থাকতে এই অদ্ভুত জিনিস মাথায় আসলো কেন? কারণ আমি আমার বউয়ের প্রেম, রোম্যান্স কোনো কিছুই কাউকে কপি করতে দিব না, তাই। ভাই, দুনিয়ার সব মানুষই তো তার বউকে চুমু খায়, আপনি কি তাহলে খাবেন না? আমি ডিফারেন্ট ওয়েতে ট্রাই করবো, ওইটা সিক্রেট, বলা যাবে না। আচ্ছা, তোরা এত বেয়াদবের মতো প্রশ্ন করছিস কেন? বুঝেন তো ভাই, বয়সের দোষ। আমার একা না, শ্রাবণেরও। ওর তাও জিএফ আছে। জিএফ আছে? না ভাই, ডোপ দিচ্ছে। তবে ভাই ভাবিকে কিন্তু আজ দারুণ লাগছে। তুই তাকিয়েছিস কেন? অত গভীরভাবে তাকাবি না। আমার যে যে বন্ধুর নজর খারাপ, বিয়েটা আনি নাই। এবারই খাইছে। ভাই আপনি তো মহিলাদের মতো হিংসুটে হয়ে যাচ্ছেন। প্রেম, ভালোবাসা, হিংসা না থাকলে সেটা সত্য নয়, সেই প্রেমে ঘাপলা আছে। ভাই, জেলেসি কি বাধ্যতামূলক? কাউকে ভালোবাসলে জেলাসি অটোমেটিক চলে আসবে। এত উদার কেউ হয় না নিজের ভালোবাসার মানুষ অন্য কারো পাশে দেখবে আর মন পড়বে না।
প্রেম ভালোবাসার সম্পূর্ণ হৃদয়তান্ত্রিক ব্যাপার। ভাই, যদি বিশ্বাস থাকে যে সে লয়াল আছে, কারোর সাথে কথা বললেও আমাকে ছেড়ে যাবে না, তাহলে? মন বড় অদ্ভুত। মহাপুরুষ মহানারীদেরও মন বদলে গেছে। সেই সুযোগে যদি নাই দেই তাহলে বদলালো না। নিজের সম্পত্তি নিজের আয়ত্তে রাখাই উত্তম। অন্তু শ্রাবণের কানে কানে বলল। প্রিয়তাকে নিয়ে তোর হিংসে হয়? শ্রাবণ অন্তুকে ফিসফিস করে বলল। চুপ শালা। হিংসা আগে না হলেও এখন তো হচ্ছে। ভাইয়ের কথাগুলো মন দিয়ে শুনে, তুই যেন আর প্রিয়তার আশেপাশে না যাস। বন্ধুর বউ ভাবি হয়, তা নিয়ে ভাগবো না। গাড়ি এসে রজনীদের বাড়ির সামনে থামলো। প্রান্তিক গাড়ি থেকে নামলো। গেটে কিছু নিয়ম কানুন আছে, সেগুলো শেষ করে ভেতরে প্রবেশ করলো সবাই। প্রান্তিককে নিয়ে রজনীর পাশে বসানো হলো। ব্যবস্থা সেভাবেই করা আছে। বেলা প্রায় শেষ, আগেই বিয়ে পড়ানো শুরু হলো। কাজে বিয়ে পড়াচ্ছেন। প্রান্তিক এক নজরে তাকিয়ে আছে রজনীর দিকে। রজনী আর চোখে তাকিয়ে দেখলো প্রান্তিক তাকিয়ে আছে। এত মানুষের মাঝে এইভাবে হাঁ করে কেউ তাকিয়ে থাকে? এই মানুষটার কি টোটাল লজ্জা বলে কিচ্ছুই নেই নাকি? রজনীর অস্বস্তি হচ্ছে। কাজের সব আয়োজন শেষ হলে বিয়ে পড়ানো শেষ প্রায়, এবার কবুল বলার পালা। কাজী প্রান্তিককে কবুল বলতে বললে প্রান্তিক বলল, কয়বার বলতে হবে? 3 বার। আমি 100 বার বললে প্রবলেম নাই তো? সবাই হেসে দিল, কাজী সহ। কাজী হাসতে হাসতে বলল, না, সমস্যা নেই। প্রান্তিক কবুল 3 বার বলার পর আরও কতবার বলল হিসাবই নেই। কিন্তু রজনীর লজ্জা লাগছে। আস্তে বলল। প্রান্তিক কান এগিয়ে ফিসফিস করে বলল, আরে এখন এত লজ্জা পাচ্ছ কেন? কয়েক ঘন্টা পর ফুল সজ্জা একটু বাকি রাখো। রজনী প্রান্তিকের দিকে তাকিয়ে অগ্নি চোখে তাকিয়ে জোরে কবুল বলল। ওদের বিয়ে সম্পন্ন হয়ে গেল। সুযোগে পেয়ে প্রিয়তা আর শ্রাবণ আড়ালে আবডালে দাঁড়িয়ে গল্প করছে। প্রিয়তা বলছে, এবার আমাদের বিয়ে পাক্কা হয়ে যাবে। রজনী ভাইয়াকে পটিয়ে আমাদের বিয়ে দিয়ে দেবে। তাই যেন হয় ম্যাডাম। মনসুর আলী আর আয়েশা বেগম আজ অনেক খুশি। এই খুশির মাঝে আয়েশা বেগম বলল, পোলাটা একমাত্র বোনের বিয়াতেও আইলো না। কারণ কুলাঙ্গার যে। প্রান্তিক আর রজনীর জন্য খাবার আনা হলো। সবাই বলল বরকনের প্রথম খাবার খাওয়া দুজনকে খাইয়ে দিতে হবে। প্রান্তিক মহা খুশি। খাবার রজনীর মুখে পুরে দিয়ে চোখ মেরে বলল, খাও। রজনী ভীষণ লজ্জা পেল। এইভাবে কেউ চোখ টিপতে পারে? এবার রজনী প্রান্তিকের মুখে খাবার দিতেই প্রান্তিক রজনীর আঙুল আলতোভাবে কামড়ে ধরে রাখলো। রজনীর হাত আর বের করতে পারছে না। বাইরের কেউ বুঝছে না কেন হাত বার করছে না। সবাই বলছে, কে রে রজনী, হাত এবার বের কর। সিনেমার মতো আর কতক্ষণ রাখবি? রজনী কাজল কালো বড় চোখে তাকালো প্রান্তিকের দিকে। ওই চোখের দৃষ্টি দেখে প্রান্তিক এলোমেলো হয়ে গেল। রজনীর হাত অনায়াসে ছেড়ে দিয়ে বলল, ওই চোখের ভয়ানক দৃষ্টিতে একবার আমাকে এলোমেলো করে দিয়েছিলে। এমনভাবে এলোমেলো করে দিয়েছিলে পৃথিবীর কোথাও তুমি ছাড়া শান্তি পাইনি। আজ আরেকবার তাকালে এবার আমার কি হবে রজনীগন্ধা? এত নেশা ওই চোখে আমাকে বাজেভাবে এলোমেলো করে দেয়। চৌধুরী বাড়ির সামনেই রজনীকে নামানো হলো। এই বাড়িতেই একদিন আগেও এসেছিল রজনী। তখন তার উদ্দেশ্য ছিল প্রিয়তার ভাইকে দিয়ে তার পেছনে ঘোরা ছেলেটাকে শায়েস্তা করা। আর আজ সেই বাড়ির সেই ছেলেরই বউ সে। ভাগ্য বড় অদ্ভুত জিনিস। আমরা কেউ জানি না কখন কি হয়। কোনোদিন যা সম্ভব নয় বলে ভাবি হয়ে যায়, তা নিশ্চিতভাবে আবার হয় না। ভাগ্য কখন কী করে পৃথিবীর কেউ বলতে পারে না। বাড়ির গেটে নবগত বউকে বরণ করতে সবাই দাঁড়িয়ে আছে। অঞ্জুমান কিছুতেই রজনীকে বরণ করতে আসবে না। মাহবুব জোর করে পাঠিয়েছে। রজনীর পাশে প্রান্তিক দাঁড়িয়ে আছে। এত মানুষের মাঝে রজনীর কানে কানে বলল, কংগ্রাচুলেশনস মিসেস চৌধুরী। আপনার সুদর্শন হ্যান্ডসাম স্বামী আপনাকে অভিনন্দন জানাচ্ছে তার জীবনে আসার জন্য। তার বুকের স্বর্গের আজ থেকে পার্মানেন্ট মালিক আপনি। সবাই কিভাবে হাঁ করে তাকিয়ে আছে তাদের দিকে। রজনী লজ্জায় মরে যাচ্ছে। ছি ছি, মানুষ তো এই লোককে বউ পাগল ভাববে। এত মানুষের মাঝে কথা বলার কি দরকার? আঞ্জুমান থমথমে মোড়ে রজনীর মুখে মিষ্টি আর শরবত দিল।
রজনী আঞ্জুমানের মুখ দেখে আন্দাজ করে ফেলল আঞ্জুমান এই বিয়েতে রাজি না। ছেলের বউ হিসেবে সে মেনে নিতে পারেনি। রজনীর মন বেশ খারাপ হলো। রজনীকে নিয়ে ড্রয়িং রুমে বসানো হলো। চারপাশে মানুষের ভিড়, বিভিন্ন গল্প চলছে। প্রিয়তা রজনীকে বলল, আজ থেকে কি তোকে ভাবি ডাকবো আর আপনি করে বলবো? অন্তু প্রিয়তার কানে ফিসফিস করে বলল, আমিও কি তাহলে তোমাকে ভাবি ডাকবো প্রিয়তা? কেন, আমি কি অন্য কিছু ডাকতে চাইছেন? নাউজুবিল্লাহ, আমার চরিত্র শ্রাবণের মতন নয়। শ্রাবণের মতো নয় মানে? ওই যে ভাইয়ের বোনকে পটিয়ে নিল, সেদিক দিয়ে আমাকে 100-তে 100 দেওয়া যায় ম্যাডাম। শ্রাবণ প্রিয়তা আর অন্তুর মাঝে এসে অন্তুকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে বলল, দূরে থাক, সম্পদ বলতে আমার এইটুকুই আছে। তুই হাত বাড়াস কেন এদিকে? আমিও তো হাত বাড়াবাড়ির মাঝে নেই। যদি থাকে নসিবে আপনা আপনিই আসবে। ওই যে দেখো, ভাবি আগে ভাইকে দেখতেই পারতো না, আর আজ নসিবের জোরে ভাইয়ের বউ। তা তুই কি বলতে চাইস? নসিবের জোরে আমার বউ তোর হবে? আমার নসিবে অত খারাপ কিছু লেখা নেই যে তোর মতন লুচ্চার বউ আমার হবে। রজনী ওদের কথা শুনে হেসে দিল। সারাদিনে এখন সে হাসল। প্রান্তিকের বাগানে সব তাজা ফুল দিয়ে বাসর ঘর সাজানো হয়েছে। জীবনে প্রথম প্রান্তিক তার বাগানের ফুল নিজ হাতে কেটেছে। যে ফুলগুলো সে নিজে যত্ন নিত, কখনো একটা প্রিয় কাউকে ছেড়তে দেয়নি, সেই বাগানের অজস্র ফুল দিয়ে আজ বাসর ঘর সাজানো। তাজা ফুলের ঘ্রাণে অন্যরকম এক সুবাস আছে। ঘর ফুলের সুবাসে মময় করছে। রাত 11টার দিকে সবার খাওয়া শেষ হলে রজনীকে বাসর ঘরে নিয়ে গেল প্রিয়তা সহ বাড়ির কয়েকজন মেয়ে। এদিকে প্রান্তিক নেই কোথাও। প্রিয়তা খুঁজেও পাচ্ছে না কোথাও। শ্রাবণকে ফোন দিয়ে বলল, ভাইয়া কোথায়? আমরা ফুল বাগানে আছি। ভাইয়া কি বাসর করবে না? বাসর করার মতো একটা রোমান্টিক ব্যাপার পুরুষ মানুষ কখনো মিস করে না, মাফিয়ার বোন। তুমি আমার ভাইয়াকে আর একবার যদি মাফিয়া বলো, আমি কিন্তু বলে দেব তুমি আমার সাথে প্রেম করতে চাও। প্রেম করতে চাই, করি না। হ্যাঁ, আমি বলবো প্রেম করতে চাও। আমাকে এমনভাবে পটিয়েছো ঘোলা চোখে তাকিয়ে, আমি এখন তোমার জন্য পাগল হয়ে গেছি। একজন মাফিয়ার বোনকে চোখের চাহনিতে ফাঁসিয়েছো, এ কি কম অপরাধ? এর শাস্তি তোমাকে পেতে হবে শ্রাবণ। মাহবুদ, আমাকে তুমি কোন কেসে ফাঁসাই দিলে? কি এমন পাপ করেছিলাম রাত দিন হুমকি শুনছি? জীবনে যেন আমার মতো কোনো নিষ্পাপ ছেলে কোনো মাফিয়ার এমন ডেঞ্জারাস বোনের সাথে প্রেম না করে ভুলেই। আমি নিষ্পাপ পুরুষ জাতিকে জানাতে চাই, হ্যাঁ পুরুষ জাতি, তোমরা নিষ্পাপ প্রয়োজনে সিঙ্গেল থাকো, তবুও এই স্বর্ণাময়ী নারীর প্রেমে পড়ো না। এরই মাঝে প্রান্তিক ডাকলো, ফাঁকায় গিয়ে কার সাথে ফিসফিস করছিস? ফোন লাউডস্পিকার দে। ভাই, শ্রাবণী কাজ করতে পারলে ওর জুতোগুলো সেলাই করে মালা বানিয়ে কড়া রোদে পড়ে দাঁড়িয়ে থাকবো। শ্রাবণ অন্তুর দিকে দাঁত কিরমির করে তাকিয়ে বলল, এক লাইন আগে থাকিস সবসময়। মেয়েটাকে নাম কি? ঠিকানা দে, বিয়ের প্রস্তাব পাঠাই। না ভাই, আমার অমন সিরিয়াস জিএফ নেই। অন্তু ভ্রু কুচকে তাকিয়ে বলল, আরেকবার বল, রেকর্ড করি। হ্যাঁ, আমার কোনো জিএফ নেই বলেছি। শালা রেকর্ড কর। রেকর্ড ডান, তোর সব জিএফকে দিচ্ছি। শ্রাবণ আবার চোখ রাঙিয়ে তাকিয়ে মিনমিন করে বলল, এ তো দেখছি আচ্ছা মুশকিল। অন্তু আমাকে ফাঁসিয়ে ছাড়বে। একবার ভাই, একবার বোন। আমি কোনো বিপদে ভাই। যেদিক যাব বিপদ ছাড়া কিচ্ছু নেই ভাই। রোমিও বাঁচবে কিনা সন্দেহ আছে। যেই মাইটটা দিছেন, ওর চেলাপেলারা কারো অবস্থা ভালো না। এখনো মরেনি? শালার তো কই মাছের জান। না ভাই, তাই মনে হচ্ছে। আর আমার শালাবাবুর কি খবর? ভাই, তার অবস্থা মোটামুটি ভালো, তবে মাইটটা ভালোই লাগছে। অন্য কেউ হলে পুঁতে দিতাম, কিন্তু আমার বউ ভাইয়ের শোকে কাতর থাকবে, মন খারাপ হবে, দুঃখ হবে, এসব ভেবে রয়ে শয়ে মেরেছি। ভাবি তো জেনে যাবে পরে, তখন কি হবে?
আরে যা হবে হবে, রুমে আয় টাকা নিয়ে, শালাবাবুর জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা কর। ভাই আপনিও না। কি করব বল, ও অজান্তেই নিজের বোন নিয়ে বাজে মন্তব্য করছে। ও কেন আমার বউয়ের নামে যে বাজে কথা বলবে তাকেই পুঁতে দেব। প্রান্তিক ঘরে প্রবেশ করলো। ঘরে প্রবেশ করতেই বাকিরা সবাই বেরিয়ে গেল। চারিদিকে কেউ নেই। রজনীর এখন যেন কেমন নার্ভাস লাগছে। দুই হাতের মুঠোয় শাড়ির আঁচল শক্তভাবে খামচে ধরে রেখেছে। কিভাবে সে একটা পুরুষের সাথে একটা ঘরে থাকবে, তাও প্রান্তিকের মতো এমন ভয়ঙ্কর পুরুষ। প্রান্তিক আলমারি খুলে এক বান্ডেল টাকা বের করলো। আচ্ছা, মানুষের কি কাণ্ডজ্ঞান বলতে কিচ্ছু নাই? মানুষ জানে আমি বিয়ের জন্য কত পাগল ছিলাম। আমার বউ নিয়ে এত সময় গল্পের কি আছে? আর আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম। বাইরে গিয়ে শ্রাবণকে দিয়ে এলো। এসে রুমের দরজা লক করলো। দরজা লক করতেই রজনীর গলা শুকিয়ে এলো। তাও প্রান্তিকের দিকে রজনী তাকিয়ে দেখছে, তার ভাবছে এতগুলো টাকা এত রাতে কী করতে দিলেন উনি। এসব ভাবতে ভাবতেই বুক কেঁপে উঠল। আচমকা প্রান্তিক এসে সোজা খাটের ওপর বসলো তার পাশে। রজনী কিছুটা সরে বসলো, প্রান্তিকও খানিকটা সরে বসলো। সরে বসে বলল, রজনীর ভয় করছে। সে আবারও সরে বসলো, প্রান্তিকও সরে বসলো। এভাবেই সরে বসতে বসতে খাটের একদম কোনায় চলে গেল। প্রান্তিক এবার হেসে বলল, কি হলো? ভালোই তো লাগছিল গেমটা, থামলে কেন? সরে বসো, আর এক্ষুনি তুমি নিচে পড়ে যাবে, আর আমিও তোমার উপর পড়ে যাব। উফ, ভেবেই কেমন একটা রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে আমার। রজনী অন্যদিকে ঘুরে তাকিয়ে আছে। তার মাথা ঘোরাচ্ছে, কেমন বমি পাচ্ছে, অসহ্য লাগছে তার। এখনই মাথা ঘুরে পড়ে যাবে। প্রান্তিক রজনীর বেহাল দশা দেখে বলল, কি হচ্ছে? কোনো সমস্যা? বমি পাচ্ছে। প্রান্তিক ভ্রুকুচকে বলল, এখনই? রজনী কথাটা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে প্রান্তিকের দিকে তাকালো। সে কি বলল আর প্রান্তিক কি উত্তর দিল? রজনী ড্যাব ড্যাব করে তাকালো প্রান্তিকের দিকে। প্রান্তিক শেরওয়ানির বোতাম খোলা শুরু করলো। রজনীর চোখ কপালে উঠল। সে বলেই ফেলল, খুলছেন কেন? বিয়ে তুমিও করছো, আমিও করছি। তুমি ভারী শাড়িতে কষ্ট পাচ্ছ বলে আমিও চেঞ্জ করিনি। বাট তুমি যেটা মিন করলে ওইটা ক্লিয়ার করে বলা যাবে? অ্যাকচুয়ালি শেরওয়ানি খোলার কারণ হিসেবে কি ভাবছিলে রজনীগন্ধা? রজনী ভীষণ লজ্জা পেল। তার সাথেই মুগ্ধ হলো প্রান্তিকের কথায়। তার জন্য সে নিজেও এত কষ্ট করছে। মানুষটার ভালোবাসা সত্যি নিখুঁত, কিন্তু আমার এত ভয় করছে কেন? রজনী অন্যদিকে মুখ করে তাকিয়ে আছে। প্রান্তিক মোলায়েম কণ্ঠে বলল, রজনীগন্ধা, আমার দিকে তাকাও প্লিজ, একবার তাকাও আর অনুভব করো তোমার সামনে যে মানুষটা বসে আছে সে জীবন থেকে মৃত্যু পর্যন্ত তোমার সাথে থাকবে। তোমার সুখ দুঃখ হাসি আনন্দ সব কিছু ভাগ করে নেবে। তুমি সৃষ্টিকর্তার বিধান মানো না? এই পৃথিবীতে এত মানুষ থাকতে কেন তোমার সাথে আমার বিয়ে হলো? নিশ্চয়ই এটা উপরওয়ালার চাওয়া ছিল। তুমি কি চাইলেই যে কোনো ছেলের সাথে যে কোনোভাবে কোনো কিছু শেয়ার করতে পারবে? বেড শেয়ার করতে পারবে ঘুমানোর জন্য? পারবে না, কিন্তু আমার সাথে পারবে। আমার বুকে মাথা রেখে অনন্তকাল ঘুমাতে পারবে। তুমি যত আমার কাছে আসবে তত রহমত সৃষ্টি হবে, পুণ্য হবে, কারণ আমার স্বামী স্ত্রী। তুমি কি সেই রহমত আর পুণ্য থেকে দূরে থাকতে চাও? প্রান্তিকের কথা শতভাগ সত্য, তবুও রজনীর সংকোচ হচ্ছে, ভীষণ লজ্জা করছে। তার অজান্তেই সে এই মানুষটার প্রতি কিছুটা দুর্বল হয়ে পড়েছে। কিন্তু প্রান্তিক যে প্রচুর ফাজিল টাইপ ছেলে সেটাও রজনী জানে, তাই সে ধরা দিতে চাইছে না। সে জানে এসব ভালো ভালো কথা বলে প্রান্তিক উল্টাপাল্টা কিছু একটা করবেই। এসব থেকে বাঁচতে রজনী আস্তে করে ফ্লোরে পা ফেলে দূরে সরতেই প্রান্তিক এক লাফে বিছানা থেকে নেমে রজনীর সামনে গিয়ে দাঁড়ালো। শুধু এইটুকু করেই থামলো না, কিছু না বলেই পাঁজা কোলে তুলে নিল রজনীকে। রজনী ভীতু আর লজ্জামুখী তাকিয়ে আছে প্রান্তিকের দিকে। প্রান্তিক মুগ্ধ হয়ে দেখছে তার রজনীগন্ধাকে, আর ভাবছে কি আছে এই মেয়েটার মাঝে। এই মেয়ের জন্য সে হাজারো মেয়েকেই রিজেক্ট করেছে। এই মেয়ের মাঝে সত্যি বিশেষ কিছু আছে। প্রান্তিককে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে রজনীর ভীষণ লজ্জা করছে। সে মাথা নিচু করলো। প্রান্তিক একটা ঝাঁকি দিয়ে রজনীর মাথা আবার সোজা করলো। ভ্রু নাচিয়ে বলল, তুমি আমাকে ডিস্টার্ব কেন করছো? কিসের ডিস্টার্ব?
আমি আমার বউকে দেখছি, তুমি মাথা নিচু করছো কেন? রজনী আবার লজ্জা পেল। প্রান্তিক বলল, এত লজ্জা পেলে আমাকে ভালোবাসবে কি করে? এই কথা শুনে রজনীর লজ্জা এবার আরও মরে যাচ্ছে। ছি ছি, কী অসভ্য কথা। আর এমনিতেও সে এখন একটা ছেলের কোলে উঠে আছে, লজ্জার কি আর কিছু অবশিষ্ট বাকি আছে? প্রান্তিক রজনীর চোখের দিকে তাকিয়ে বলল, আমার শেরওয়ানির বোতামগুলো খুলে দাও। আমার বিয়ের আগের স্বপ্ন এটা, জানো? তুমি শার্ট পাঞ্জাবির বোতাম লাগিয়ে দিবে, আবার তুমিই খুলে দিবে। দাও, এখন খুলে দাও। রজনী কাপা হাতে বোতাম খুলছে। প্রান্তিক দুষ্টুমি করে বলল, আমি কারো ঋণ রাখি না রজনীগন্ধা, তুমি আমার বোতাম খুলে দিচ্ছ। আই ক্যান ডু ইট অলসো। আমি কোনো ঋণ ফিনে থাকতে পারবো না, সো আমি এখন শোধবাদ করতে চাই। সাথে সাথে রজনীর আঙুল থেমে গেল। নিজের দিকে তাকালো। রজনীর কত বোকা। প্রান্তিক যা বলে তাই সত্য ভাবে, ভেবেই হো হো করে হেসে দিল প্রান্তিক। রজনী মিহি কণ্ঠে বলল, আমায় নামিয়ে দিন। কেন? না মানে নামাতে পারি। চোখ থেকে ভয় ভীতি কমিয়ে রোম্যান্টিকভাবে হেসে বলো, আমাকে নামিয়ে দাও। আর আমাকে আপনি আপনি একদম করবে না, তুমি করে রাখবে। এত বড় মানুষকে তুমি ডাকবো? এত বড় হয়েও লাভ কি হলো? সেই চলতেই তো হবে তোমার মতো পিচ্চি এক মেয়ের কথায়। বলে প্রান্তিক রজনীকে নামিয়ে দিল। রজনীকে ধরে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে বসিয়ে দিয়ে বলল, এসব গহনা খুলে ফেলো। রজনী ড্রেসিং টেবিলের সামনে তাকিয়ে দেখে প্রান্তিককে দেখা যাচ্ছে তার পেছনে। প্রান্তিকও শেরওয়ানি খুলছে। ছি, কি নির্লজ্জ একটা মানুষ। রজনী চোখ অফ করলো। প্রান্তিক টাওয়াল পেঁচিয়ে তার সামনেই পাজামা খুলে 3 কোয়ার্টার পরে নিল। রজনীর এখনও চোখ বন্ধ আছে। চোখ বন্ধ অবস্থায় আকস্মিক এক ঘটনা ঘটে গেল। রজনীর ওষ্ঠে আরেক জোড়া ওষ্ঠের বিচরণ শুরু হলো। রজনীর বুক কেঁপে উঠল ভয়ে। থতমত হয়ে চোখ খুলে তাকিয়ে দেখে প্রান্তিক তার হাত রজনীর পিঠে আর এক হাত রজনীর আর এক বাহুতে চেপে ধরে নিজের ওষ্ঠ চেপে ধরেছে রজনীর ওষ্ঠে। রজনী ছোটাছুটির চেষ্টা করছে। খোঁচা খোঁচা দাড়ির খোঁচায় রজনীর বেশ সুসুরিও লাগছে। মিনিট 2 এমন কাণ্ডর পর প্রান্তিক রজনীর ওষ্ঠ ছেড়ে দিল। রজনী অগ্নি চোখে উঠে দাঁড়িয়ে শাড়ির আঁচল দিয়ে ঠোঁট মুছছে। রজনী কিছু বলার আগেই প্রান্তিক বলল, ঠোঁটের জঙ্গল পরিষ্কার করে দিলাম। এত সুন্দর ঠোঁটে এসব ছাইপাশ মাখানোর ফলে প্রকৃতি তার নিজস্ব গুণ হারিয়েছে, আর আমি সেটা ফিরিয়ে দিলাম। তাই বলে এইভাবে? তোমার তো বরং আমাকে থ্যাঙ্কস দেওয়া উচিত। তো কিভাবে? আমার বউয়ের ঠোঁট কোনো টিস্যু পেপার ইউজ করতে পারবে না। রজনী প্রান্তিকের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। প্রান্তিকের ঠোঁট জুড়ে লাল লিপস্টিকের ছড়াছড়ি। রজনীর এই হাসির কারণ খুঁজে পেল না রজনী। কারণ খোঁজারও চেষ্টা করলো না। তাকে আরও কয়েক যুগ বাঁচিয়ে রাখার জন্য রজনীর এই প্রাণবন্ত হাসি তো যথেষ্ট। সব কিছু থমকে যাক, তার রজনীগন্ধা না হয় এইভাবে হাসতে থাকুক। কি সুন্দর মিষ্টি সুবাস ছড়াচ্ছে। এই সুবাস কোনো ফুল থেকে নয়, রজনীগন্ধার হাসি থেকে। প্রান্তিক মাথার পেছনে হাত রেখে চুলকাতে চুলকাতে বলল, এইভাবে কেউ হাসে? একদম মেরে ফেলার ধান্দা না? এখন আমি ভুলভাল কিছু করলে তার দায় কে নেবে? রজনীর সাথে সাথেই হাসি থামিয়ে দিল। প্রান্তিকের দিকে আঙুল উঁচিয়ে দেখালো, আপনার ঠোঁটে লিপস্টিক লেগে গেছে। প্রান্তিক ড্রেসিং টেবিলের দিকে তাকালো। তাকে দেখলো সত্যি তার ফর্সা গাল লাল লিপস্টিকে ছেয়ে গিয়েছে। এবার রজনীর দিকে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, এবার তুমি মুছে দাও, যেভাবে আমি মুছে দিয়েছি। রজনী লজ্জা পেল। লজ্জা পেয়ে বলল, ছি, আমি পারবো না। কত পারবে? বারবার ওই সুন্দর ওষ্ঠের রাজত্ব চালাবে, লিখে রাখো। রজনী মনে মনে বলল, এত বাজে কথা মানুষ কিভাবে বলে? দুনিয়ার সব থেকে নির্লজ্জ মানুষের সাথে কি আমার বিয়েটা হলো? রজনী ভাবনায় যখন বিভোর, তখনই প্রান্তিক গিয়ে রজনীর পেছনে দাঁড়ালো। রজনীর গলার হার খুলতে গলায় হাত রাখতেই শিউরে উঠল রজনী। এক হাত লাফিয়ে উঠল। প্রান্তিক গম্ভীর মুখে বলল, কুল, এত লাফালাফির কিছু নাই, আমি জাস্ট হেল্প করছি তোমাকে। স্থির হয়ে দাঁড়াও। প্রান্তিক রজনীর সাথে একদম মিশে গলার হার খুলছে। নাকের তপ্ত নিঃশ্বাস গিয়ে পড়ছে রজনীর ঘাড়ে। প্রান্তিক গলা আর কানের ভারী গহনা খুলতে খুলতে নিজেকে হারিয়ে ফেলল রজনীগন্ধার সুবাসে। নিজের বেখেয়ালি রজনীর ঘাড়ে ওষ্ঠ ডুবিয়ে দিল।
রজনীর সাথে সাথেই কেঁপে উঠল। আচমকা যেন বিদ্যুৎ বেগে শুরু হলো কম্পন। সমস্ত শরীর কাঁপছে তার। প্রান্তিকের চোখে দারুণ নেশা। রজনী খানিকটা দূরে গিয়ে 2 হাত দিয়ে শাড়ির আঁচল খামচে ধরে চোখ বন্ধ করে রইল। ভয়ে প্রচণ্ড বেগে বুক কাঁপছে। প্রান্তিক গুটি গায়ে এগিয়ে গেল রজনীর দিকে। রজনীর গালে আলতো করে চুমু দিয়ে বলল, এখানে ভয়ের কিছু নাই, জাস্ট একটা চুমুই তো, ভয় পাচ্ছ কেন? রজনী ঘাবড়ে গিয়ে বলল, আমি ঘুমাবো। এই রাতে কেউ ঘুমায় মেয়ে? তাহলে? মানুষ প্রেম করে, গল্প করে। তা আমার তো ঘুম পাচ্ছে। ওকে চলো আমরা একসাথে ঘুমাই। একসাথে মানে? একসাথে দুজনে ঘুমাবো। আপনি আমার কাছে ঘুমাবেন? মানুষ বউ ছাড়া কি অন্য মহিলার পাশে ঘুমায়? আমি ঘুমাবো না আপনার পাশে। এ কি সিনেমা রজনীগন্ধা? আমি সোফায় ঘুমাবো আর তুমি খাটে নয়তো ফ্লোরে? এটা প্রান্তিক চৌধুরীর সিনেমা। এখানে ফ্লোর সোফা এসব কিচ্ছু চলবে না। এখানে হয় তোমাকে ঘুমাতে হবে, নয় জেগে থাকতে হবে, তবে জায়গা নির্দিষ্ট। আর সেই জায়গাটা হলো আমার এই উন্মুক্ত বুক। আমি যতদিন বেঁচে আছি এই নিয়মের কোনো বরখেলাপ হবে না। রজনী বুঝতে পারল প্রান্তিকের হাত থেকে আর কোনোভাবেই তার রক্ষা পাওয়া সম্ভব নয়। রজনীকে থম মেরে বসে থাকতে দেখে প্রান্তিক আলমারি খুলে নিজের সাদা একটা টি-শার্ট বের করে এনে দিয়ে বলল, যাও ওয়াশরুমে গিয়ে এটা চেঞ্জ করে আসো। প্রান্তিকের হাতে টি-শার্ট দেখে রজনীর মাথা ভরকে গেল। সে জীবনে এসব পরেনি। সে গ্রামের মেয়ে, এসব পোশাক পরার কথা ভাবতেও পারে না। রজনীকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতে দেখে প্রান্তিক বলল, এভাবে তাকিয়ে আছো কেন? যাও শাড়ি চেঞ্জ করে এটা পরে এসো। এত ভারী পোশাক পরে ঘুমানো যায় কখনো? চাইলে আমার মতো এরকম পোশাকেও থাকতে পারো, জাস্ট 3/4 অ্যান্ড উন্মুক্ত প্রশস্ত বুক। রজনী কপালের চামড়া ভাঁজ করে প্রান্তিকের দিকে তাকিয়ে বলল, আপনি এত ঠোঁট কাটা কেন? মুখে যা আসে তাই বলছেন। তা তুমি আমার বউ, তুমি কিছু পড়লেও বাকি আর না পড়লেও বাকি, এতে তো আর ইজ্জত যাবে না। আপনার লজ্জা নেই সেটা অনেক আগে থেকেই জানি, তার মানে তো এটা না যে আমারও লজ্জা নেই। ও নো রজনীগন্ধা, এভাবে বড় বড় চোখে তাকাবে না। আই সোয়ার আমি এলোমেলো হয়ে যাব, অবাধ্য এক প্রেমিক পুরুষ হয়ে যাব, তোমার নেশায় উন্মাদ হয়ে যাব। ভালোবাসার গভীরতার তীব্র থেকে তীব্রতর রূপ ধারণ করবে। বলে প্রান্তিক রজনীর দিকে এগিয়ে গেল। রজনীর হাত ধরে আঙুলে ডায়মন্ডের দামি রিং পরিয়ে চুমু দিল। রজনীর মুখে কোনো কথা নেই। সে কথা বলার মতো বল পাচ্ছে না। গায়ের শক্তি যেন ক্ষয় হয়ে গিয়েছে। রজনী মিহি কণ্ঠে বলল, আম্মু সালাম করতে বলেছিল। বলেই নিচু হতে যেতেই প্রান্তিক রজনীকে নিজের কাছে টেনে নিল। প্রান্তিকের এই স্পর্শ রজনীর ভালো লাগছে। প্রান্তিকের বুকে মাথা রেখে কোথায় যেন হারিয়ে গেল। দুজন মানবের মাঝে পৃথিবীর কেউ নেই। স্বর্গময় ভালোবাসায় ভেসে গেল দুজন। প্রান্তিক রজনীকে কোলে তুলে বিছানায় নিয়ে গেল। তার বক্ষে রজনীর মাথা রেখে রূপকথার প্রেমের গল্প শুরু করলো। রজনী লজ্জায় গুটিসুটি মেরে শুয়ে পড়ে রয়েছে। ইস কি লজ্জা! অগণিত চুম্বনে ভরে গেল রজনীর গাল আর ওষ্ঠ। মেয়েটা লজ্জায় হয়তো আর কোনো দিন প্রান্তিকের দিকে তাকাতেই পারবে না। খুব ভোরে রজনীর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই নিজেকে আবিষ্কার করলো একজন পুরুষ মানুষের আলিঙ্গন তাকে আঁকড়ে ধরে রেখেছে। রজনী চোখ পিটপিট করে তাকালো। বিবাহিত জীবনের প্রথম সকাল আজ তার পাশে ঘুমিয়ে থাকা মানুষটা ঘুমের মাঝেও তাকে আঁকড়ে ধরে রেখেছে। খালি গায়ে উপুর হয়ে রজনীকে শক্তভাবে আলিঙ্গন করে রেখেছে। রজনী মুগ্ধ হয়ে প্রান্তিককে দেখছে। মানুষটাকে যতটা ভয়ঙ্কর ভেবেছিল আসলে ততটাও ভয়ঙ্কর না। ভেতরে কোমল একটা মন আছে তার, যা সে গত রাতে বুঝতে পেরেছে। রজনী পুরা ঘরে চোখ বুলালো। চারিদিকে শুধু তারই ছবি। তার এত ছবি এই মানুষ কিভাবে কালেক্ট করেছে? ঘরের সমস্ত দিকে চোখ বুলিয়ে রজনীর দারুণ কিছু অনুভব হলো। এত গোছানো একটা মানুষ হয়? এতটা পরিপাটি সুন্দরভাবে গোছানো রুম দেখেই রজনী মুগ্ধ। হঠাৎ রজনীর খেয়াল হলো তার পরনে বেনারসি নেই। বিশাল লম্বা একটা সাদা টি-শার্ট পরা। পেটিকোটের সাথে টি-শার্ট কী করে এলো? এটাই তো কাল প্রান্তিক তাকে পরতে বলেছিল, কিন্তু সে তো পরেনি।
তাহলে টি শার্ট কীভাবে এলো? সে বিছানার এদিক সেদিক তাকালো শাড়ি কোথায় দেখার জন্য। তার শাড়ি ব্লাউজ সব সুন্দর করে ভাঁজ করে খাটের পাশে টি টেবিলে রাখা। রজনীর চোখ কপালে উঠে গেল। তার মানে প্রান্তিক তার শাড়ি ব্লাউজ সব চেঞ্জ করে দিয়েছে। গত রাতের কথা রজনীর স্পষ্ট মনে আছে। প্রান্তিক যখন বেসামাল হয়ে খুব বেশি ঘনিষ্ঠ হতে যাচ্ছিল, তখন রজনী খুব নার্ভাস হয়ে কেঁদে দিয়ে বলেছিল, আমাকে সময় দিন প্লিজ, আমার ভয় করছে, অসুস্থ লাগছে। প্রান্তিক নিজেকে সামলে নিয়ে রজনীর কপালে চুমু দিয়ে বলেছিল, চিন্তা করো না, তুমি আমার বউ, সময় তো চলে যাচ্ছে না। তুমি একদিনের জন্য আমার জীবনে আসোনি, সারা জীবনের জন্য এসেছো। আজ কিছু না হলে যে আর কোনোদিন সুযোগ পাবে না এমন তো নয়। স্বামী নামক চাই না আমি। তুমি যদি কোনোদিন না চাও তাহলে কোনোদিনই কিচ্ছু হবে না। তবুও তোমাকে কষ্ট দিতে পারবো না আমি। তুমি আমার জন্য কষ্ট পেলে আমার বেঁচে থাকাটাই না বৃথা। এর আগে কি করেছি সেটা ভাবতে চাই না, তবে আজ থেকে বাঁচবো তোমাকে ভালো রাখার জন্য। তোমার চোখে অশ্রু নয়, গোলাপের পাপড়ি ন্যায় ঠোঁটে শুভ্র পবিত্র হাসি দেখতে। সে হাসি আমাকে আরো উন্মাদ করে দেবে তোমাকে ভালোবাসতে। আমি তোমার সব শর্ত মেনে নেব রজনীগন্ধা, শুধু এই শর্তটা মেনে নিব না। আমাকে বিশ্বাস করো তুমি, তোমার অনুমতি ছাড়া কিচ্ছু হবে না। তবে আমার বুকে মাথা রেখে তোমাকে ঘুমাতে হবে রোজ। তুমি দূরে থাকলে আমার হার্টবিট অচল হয়ে যাবে, আমি অসুস্থ হয়ে যাব। আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি নিজেও জানো না রজনীগন্ধা। যখন তুমি ঘৃণা ভরা দৃষ্টিতে তাকাতে, প্রতিটা চোখের পলকে নিজের মৃত্যু অনুভব করতাম আমি। এটা দেখো, এটা আমার লাইসেন্স করা পিস্তল রজনীগন্ধা। যদি আমার প্রতি ঘৃণা আসে, সোজা শুট করে দিও, আমি হাসি মুখে বরণ করে নিব। তবুও ঘৃণা ভরা দৃষ্টিতে দেখুন আমাকে, আমি তাহলে শেষ হয়ে যাব। এই পৃথিবীতে প্রিয় মানুষের ঘৃণা ভরা দৃষ্টি কতটা ভয়ানক, কতটা যন্ত্রণাময় তুমি বুঝবে না। আমি কঠিন মানুষ, তাই টেকে গেছি। তুমি নরম ফুল, তুমি হলে সহ্য করতে পারতে না। অনেক কিছু বললাম, এবার কি একটু পারমিশন পাবো তোমাকে জড়িয়ে ধরে ঘুমানোর? রজনীর সম্মতিতে প্রান্তিকের আলিঙ্গনে আবদ্ধ হয়েছিল রজনী। কিন্তু এখন এই অবস্থা কেন? ছেলে মানুষ এত মিথ্যা বলতে পারে? কাল রাতে এত গোল গোল কথা বলে এখন আবার ঘুমানোর সুযোগে এসব করছে। রজনী খুব তেজের সাথে জোর খাটিয়ে বিছানা থেকে ওঠার চেষ্টা করলো, কিন্তু এতই কি সোজা প্রান্তিক চৌধুরীর শক্ত আলিঙ্গন ভেদ করে বেরোনো? কয়েকবার চেষ্টা করতেই প্রান্তিকের ঘুম ভাঙল। সে চোখ অফ রেখেই ঘুমু ঘুমু কণ্ঠে বলল, কি হয়েছে মিসেস চৌধুরী? সারা রাত ঘুমাতে দাওনি, এখন একটু ঘুমাতে তো দাও। যদি রাত দিন 24 ঘন্টা আদর করতে বলো তাহলে পারবো কিভাবে বলো? ঘুমিয়ে নিজেকে একটু ফিট তো রাখা প্রয়োজন। কথাটা শুনেই রজনীর মেজাজ আরও খারাপ হয়ে গেল। মানুষ এত থোট কাটা হবে কেন? আশ্চর্য! সেকেন্ডে সেকেন্ডে লজ্জা দেয় এই লোকটা। রজনী তীব্র মেজাজে বলল, আপনাকে আমি রাতে ঘুমোতে দিইনি মানে? আর আপনাকে আদর কে করতে বলেছিল? এত বানিয়ে বানিয়ে কথা কেন বলেন আপনি? প্রান্তিক রজনীর হাত ধরে আর একটু টেনে নিজের বুকের সাথে মিশিয়ে ধরে মাথা নিচু করে হাতে চুমু দিয়ে বলল, বানিয়ে কিচ্ছু বলি নাই। নতুন বউ আমার তুমি, তুমি কি মুখ ফুটে বলবে নাকি আমার আদর লাগবে? ওসব ননসেন্স টাইপ ছেলেরা বোঝে না। আমার মতো হ্যান্ডসাম ছেলে ঠিকই ওসব বুঝতে পারবে। আজে বাজে কথা না বলে ঘুরে এইদিকে। আবার তোমার দিকে ঘুরতে কেন বলছো? সাত সকালে একটা অনর্থ হয়ে যাবে। ঘুমন্ত মেয়ে দেখলে এমনি নেশা কাজ করে। এর আগে কতগুলো ঘুমন্ত মেয়ে দেখেছেন আপনি শুনি? খাইছে রে, এখন তো আমি বিবাহিত, কথা হিসাব করে বলতে হবে। আমার গায়ে টি শার্ট কিভাবে এলো? তোমার বর পরিয়ে দিছে। কেন? তার বউ অত ভারী শাড়ি নিয়ে ঘুমাতে কষ্ট পাচ্ছিল।
কাল যে এত বড় বড় কথা বলা হলো, আমার অনুমতি ছাড়া কিচ্ছু হবে না, সেসব কথার দাম কই রাখেন? আমি তো কথা রেখেছি, কিভাবে? জাস্ট কাপড় চেঞ্জ করে দিয়েছি, আর তো কিছু করিনি। চেঞ্জ করার সময় তাকাননি আমার দিকে? তাকানো নিষেধ ছিল বুঝি? অসভ্য মানুষ। আমি অনেক অসভ্য রজনীগন্ধা, আস্তে আস্তে বুঝতে পারবা। বলেই প্রান্তিক চোখ খুলল। চোখ খুলে কাত হয়ে রজনীর দিকে তাকালো। চোখ গেল সোজা রজনীর চোখের দিকে। ওই চোখ দেখেই তো তার চূড়ান্ত সর্বনাশ ঘটেছিল। প্রান্তিক রজনীকে আবারও দুই হাতে শক্তভাবে আলিঙ্গন করে ধরে বলল, আরে রাগ করছো কেন সুইট হার্ট? রজনী আরও রেগে গিয়ে বলল, রাগ করবো না তো কি করব, কাজটা আপনি ঠিক করেননি একদম। কিচ্ছু করি নাই, শুধু একটু কিস করতে ইচ্ছা হচ্ছিল। আমার আবার যা ইচ্ছা হয় তাই করি, আর কিসটা করেও দিয়েছি। কোথায়? তাই তোমাকে বলি, ওসব বলা যাবে না। আপনার কাছে আর জীবনেও ঘুমাবো না আমি। তোমার আমার কাছে না ঘুমালেও চলবে, কিন্তু আমি ঘুমাবো তোমার কাছে। রজনী ড্যাব ড্যাব চোখে তাকালো প্রান্তিকের দিকে। প্রান্তিক রজনীকে ছেড়ে দিয়ে বিছানা ত্যাগ করে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। জানালার পর্দা সরিয়ে কাচ টেনে দিল। জানালার গ্রিল ধরে বাইরে তাকালো। তার ফুল বাগানটা অসম্ভব সুন্দর, মিষ্টি সুবাসে ভরপুর। প্রান্তিক রোজ সকালে উঠেই বাগানের ফুলের মিষ্টি সুবাস নেয়। পেছনে তাকিয়ে বলে, রজনী, ভীষণ পিপাসা পেয়েছে আমার। রজনী জগ থেকে পানি ঢেলে প্রান্তিকের সামনে ধরে বলল, নিন পানি। প্রান্তিক রজনীর হাতে পানির গ্লাস থেকে মৃদু হেসে বলল, এই পিপাসা না, লং টাইম স্মোক করি না। রজনী অগ্নি চোখে তাকিয়ে পানির গ্লাসের পানি ঢকঢক করে গিলে খেয়ে ফেলল। প্রান্তিক প্যান্টের পকেট থেকে সিগারেট আর লাইটার নিয়ে পেছনের দরজা খুলে বাইরে চলে গেল সিগারেট খেতে। রজনী পেছন থেকে ডেকে বলল, ওসব না খেলে হয় না? দীর্ঘদিনের অভ্যাস, ছাড়ে কিভাবে? আপনি জানেন না সিগারেট খেলে ক্যান্সার হয়? জানি তো। তাহলে কেন খান? ক্যান্সার কি খুব বড় অসুখ রজনীগন্ধা? ক্যান্সারের চেয়েও কি বড় অসুখ আছে দুনিয়াতে? ভালোবাসার চেয়ে বড় অসুখ দুনিয়াতে নেই রজনী। তুমি আমার সেই ক্যান্সার যা সেরে উঠবার মতো নয়। রজনীর চোখ ছলছল করে উঠল। এই মানুষটা তাকে এত ভালোবাসে। তার মতো ভাগ্যবতী নারী কি এই দুনিয়াতে আর আছে? রজনী চেঞ্জ করবে, শাড়ি কোথায় রাখা সে জানে না। উপায় না পেয়ে আবারও সে ভারী বেনারসি পরা শুরু করলো। এরই মাঝে রজনী খেয়াল করলো পেছনের দরজায় কেউ উকি দিচ্ছে। দুটো চোখ তাকিয়ে আছে রজনীর দিকে। রজনী ভয়ে এক চিৎকার মারল। রজনীর চিৎকারে প্রান্তিক বাগান থেকে এক দৌড়ে রুমে আসলো। প্রান্তিককে দেখেই রজনী কাঁপতে কাঁপতে জড়িয়ে ধরল। রজনীকে এইভাবে কাঁপতে দেখে প্রান্তিক রজনীর মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে রজনীগন্ধা, এত ভয় পেয়েছো কেন? রজনী আঙুল তুলে বাইরের দরজা দেখিয়ে বলল, ওখানে কেউ ছিল, আমায় বাজেভাবে দেখছিল। প্রান্তিকের শরীর জ্বলে উঠল, দুই হাত মুষ্টিবদ্ধ করলো, কিন্তু রজনীর ভয় কমাতে বলল, না, আমি ছিলাম, আমি ভয় দেখানোর চেষ্টা করছিলাম। বলেই রজনীকে শক্তভাবে জড়িয়ে ধরে বলল, যতক্ষণ আমি বেঁচে আছি কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না, আই প্রমিস। আপনি বেঁচে থাকবেন, আমার আয়ু নিয়ে হলেও বেঁচে থাকবেন। আপনি মরার কথা বলবেন না প্লিজ। ব্যালকনিতে সোজা স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছে প্রান্তিক চৌধুরী। প্যান্টের এক পকেটে হাত গোজা তার, আরেক হাতে জ্বলন্ত এক সিগারেট। গভীর চিন্তায় ধ্যানমগ্ন হয়ে আছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাইরের দিকে। তার দৃষ্টিতে যে গম্ভীর কোনো সেটা দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করলে তার সিগারেট খাওয়ার মাত্রা বেড়ে যায়। মাত্র কয়েক মিনিটে একের পর এক সিগারেট টানছে আর শেষ করছে। তার অভিজ্ঞ ব্রেইনে এটা কিছুতেই ঢুকছে না, তারই বাড়িতে তার প্রাণপ্রিয় স্ত্রীর দিকে কে বাজে দৃষ্টি দেবে? এত সাহসকার যে বাইরে থেকে এসে প্রান্তিক চৌধুরীর স্ত্রীর দিকে কুদৃষ্টি দেবে? এ বাড়িতে অন্তু আর শ্রাবণ আর তার বাবা ছাড়া তৃতীয় কোনো পুরুষ মানুষ পার্মানেন্ট থাকে না। বাগানের কাজ করতে মাঝে মাঝে তরিকুল নামের ছেলেটা আসে। তাদের ব্যবসায়িক কাজেও কিছু মানুষ আসে। এদের মাঝে কি কেউ ব্যবসার নামে কেউ তার শত্রু হয়ে প্রবেশ করছে এ বাড়িতে? প্রান্তিক হাত মুষ্টিবদ্ধ করে নিজের কপালে নিজেই আঘাত করল। যতক্ষণ না ওই চোখ জোড়া সে তুলে ফেলতে পারছে ততক্ষণ তার শান্তি নেই। হঠাৎ একজনের অভিশাপ মনে পড়ে, বুকে অজানা ভয় বাসা বাঁধল।
সেই অভিশাপ কি তাহলে সত্যি হবে? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ার সময় এক মেয়ে তাকে অভিশাপ দিয়েছিল, সারা পৃথিবীর মেয়ে তোমার জব্ব পাগল প্রান্তিক চৌধুরী, সেই সুযোগে তুমি কোনো মেয়ের আবেগের মূল্যায়ন করতে জানো না। এই যে তুমি বলো এসব ভালোবাসার অনুভূতি তোমার আসে না, সৃষ্টিকর্তার অদ্ভুত এক নিয়মে তুমিও একদিন কাউকে ভালোবাসবে, এত ভালোবাসবে সারাক্ষণ আতঙ্কে থাকবে। সেই মেয়ের ভালোবাসা হারানোর ভয় তোমার রাতের ঘুম কেড়ে নেবে। তোমাকে ভালোবাসবে না সেই মেয়ে, আর যদিও তোমাকে ভালোবাসে, আমি অভিশাপ দিয়ে যাচ্ছি সেই মেয়ের যেন মৃত্যু হয় তোমার মতো নিকৃষ্ট মানুষকে ভালোবাসার জন্য। কেউ না কেউ যেন তোমার থেকে তাকে কেড়ে নেয়, কেড়ে নিয়ে তোমাকে নিঃস্ব করে দেয়। ভালোবাসার যন্ত্রণা একদিন তুমি হারে হারে টের পাবে প্রান্তিক চৌধুরী, তোমাকে ভালোবাসা মেয়েটা মরে যাক। প্রান্তিক সেদিন বাঁকা হেসে বলেছিল, কে মরলো আর কে বাঁচলো আই ডোন্ট কেয়ার, কোনো মেয়ের জন্য আমার জীবন অন্তত থেমে থাকবে না, কোনো মেয়ের সেই ক্ষমতাই নেই আমাকে দুর্বল করে তুলবে। এর পরদিনই সে মাসের 10 তারিখে নিকৃষ্ট একটি ঘটনা ঘটে যায়। প্রতি বছর এই তারিখটা প্রান্তিক ডিপ্রেশনে ভোগে, কিন্তু ভাগ্যের এক নির্মম পরিহাসে এবছর এসে মে মাসের 10 তারিখেই প্রান্তিকের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দিন। তার আর রজনীর বিয়ে হয়েছে। এই তারিখেই কেন হতে হলো? এটা কি কাকতালীয় কোনো ঘটনা, নাকি কারো চক্রান্ত? কে বা রজনী আর তার ছবি গ্রামে ছড়িয়ে দিল? তাহলে কি এই তারিখের সাথে সংযোগ করে কেউ এটা করেছে? কিন্তু কেউ তো সে ঘটনা জানে না, জানার কথাও নয়। প্রান্তিক শতভাগ নিশ্চিত কেউ জানে না। হঠাৎ এত দুশ্চিন্তার মাঝে তার একমাত্র মানসিক শক্তির কারণ রজনী উপস্থিত হলো। রজনী পেছনে দাঁড়িয়ে মিহি কণ্ঠে বলল, শুনুন না। প্রান্তিকের হৃদয় শীতল হলো রজনীর কণ্ঠে। সমস্ত দুশ্চিন্তা দূরে ঠেলে পিছনে ফিরে তাকালো যেন ঝড়ের গতিতে। রজনী নিচে তাকিয়ে দেখল 15-20টা সিগারেটের খেয়ে ফেলা অংশ। এখনও হাতে একটা জ্বলন্ত সিগারেট রয়েছে। রজনী বিরক্ত হলো তীব্রভাবে। এত সিগারেট একসাথে একটা মানুষ কিভাবে খেতে পারে? প্রান্তিক বুঝতে পারলো রজনী বিরক্ত হয়েছে। হাতে সিগারেটটা দূরে ফেলে দিয়ে আচমকা রজনীকে জড়িয়ে ধরল, একদমই বুকের সাথে মিশিয়ে ধরল। কিছুক্ষণ আগের কল্পনাতীত কথাগুলো তার মনে পড়ল। সে রজনীর কিছুই হতে দেবে না, এভাবেই বুকের সাথে জড়িয়ে ধরে রাখবে আজীবনকাল। প্রান্তিক রজনীর কপালে চুমু দিয়ে বলল, আমি তোমার কিচ্ছু হতে দেব না রজনীগন্ধা, কিচ্ছু না। তুফান আসুক, যাই আসুক, তবু আমি তোমাকে আগলে রাখবই। রজনী হঠাৎ এমন আচরণে কিছুটা অবাক হলেও প্রান্তিককে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলল, সিগারেট বেশি খেয়ে কি মাথায় সমস্যা হয়েছে? তোমাকে দেখার পর থেকে তো আমার মাথায় এমনিতেই সমস্যা হয়ে গেছে। সব দোষ আমার? হ্যাঁ হ্যাঁ, তুমি আমার মাথা খেয়েছো। চোখে কি বশীকরণ করে তাবিজ পড়ো? আমি তাকালেই শেষ হয়ে যায়। আমার ভাবতেই ঘৃণা লাগে একজন সিগারেট খোর আমার বর। ঘেন্না লাগে? হ্যাঁ লাগে। কথাটা রজনী মনের বিরুদ্ধে বলল। প্রান্তিকের অভিজ্ঞ দৃষ্টি স্পষ্ট দেখতে পেলেও রজনীর চোখে কোনো ঘৃণা নেই। সে সিগারেট খেয়েছে বলেই রজনী রেগে এসব বলছে। প্রান্তিক রজনীর চোখে মুখে স্পষ্ট রাগ দেখে বলল, কি ঘৃণা লাগে রজনীগন্ধা, আমাকে নাকি সিগারেট? আপনার উচিত ছিল সিগারেট বিয়ে করা। আপনার জীবন সঙ্গী হিসেবে সিগারেটই উত্তম ছিল। উফ, মেয়েটা বলে কি? জড়বস্তু বিয়ে করে কি ফায়দা পেতাম? আমার বিয়ে করে কি ফায়দা পেলেন? প্রান্তিক দুষ্টু হেসে বলল, শুনতে চাও? হ্যাঁ। ভয়ানক লজ্জা পাবে কিন্তু। বলি প্রান্তিক রজনীর একদম কাছে গিয়ে ঝুঁকল, কানের সাথে ওষ্ঠ মিশিয়ে ফিসফিস করে কিছু বলে ঠোঁট কামড়ে হাসল। রজনীর সাথে সাথে লজ্জায় লাল হয়ে গেল। সেই লজ্জা লোকাতে চোখ পাকিয়ে প্রান্তিকের দিকে তাকিয়ে বলল, আপনি এত নির্লজ্জ কেন? ছি, এসব মুখে আনেন কি করে আপনি? আপনার লজ্জা করে না? আপনার সাথে আর কথাই বলবো না আমি। বলেই রজনী হাঁটা দিল। প্রান্তিক রজনীর হাত টেনে ধরে আবারও বুকের সাথে মেশালো, মাথায় চুমু দিয়ে বলল, তোমাকে বারবার আদর করে কাছে টানবো বলেই তো রাগিয়ে দেই। বুঝো না কেন তুমি? রাগ ছাড়া ভালোবাসার গভীরতা বাড়ে না, একদম পানসে হয়ে যায়। পুরুষ মানুষের জন্মই তো হয়েছে এভাবে বউকে রাগিয়ে দিয়ে সরি বলে ভালোবাসার জন্য। বউয়ের কাছে মাথা নত করলে ইজ্জত যাবে না। আপনি ছাড়ুন আমায়, খুব খারাপ আপনি। পিছিয়ে একটা মেয়েকে বিয়ে করছি, আমার হাঁটুর বয়সী, যা বলি তাতেই রেগে যায়। ইহকালেও মনে হয় না আর বাবা ডাক শুনতে পাবো।
আবারও বাজে কথা বলছেন আপনি। আচ্ছা আর বলবো না, এবার বলো আমাকে ডাকছিলে কেন? আমি গোসল করব বলে। আমার সাথে গোসল করবে তুমি? সিরিয়াসলি? তুমি এত রোম্যান্টিক, আগে তো জানতাম না। শাওয়ারে কিন্তু দারুণ রোম্যান্স হয়। না, আমি একা গোসল করব। বিয়ের পরের দিন সকালে নববধূ গোসল করবে, কারণ কি? বাইরে যারা ছিল ওরা বলল আমি যেন গোসল করি। শুধু শুধু মানুষের দোষ দিচ্ছ কেন? আমি ঘুমিয়ে গেলে কোনো ফায়দা নাওনি তো? নেওয়াটা উচিত। বিকজ এমন হ্যান্ডসাম বর যার, সে কিভাবে নিজেকে দূরে সরিয়ে রাখবে? রজনী প্রান্তিকের থেকে খানিকটা দূরে এসে দাঁড়িয়ে বলল, আজে বাজে কথার একটা লিমিট থাকে, আপনি শুধু লজ্জা দেন আমায়। আপনাদের এখানে পুকুর নেই, টিউবওয়েল আছে। আপনার গোসলখানা আমি কিভাবে ব্যবহার করব বুঝতে পারছি না আমি। তোমাকে সব বোঝানোর জন্য আমি আছি তো, টেনশন নেও না। প্রান্তিক রজনীর হাত ধরে ওয়াশরুমে প্রবেশ করলো। কারো ওয়াশরুম যে এত বড় হয় আর সুন্দর হয় রজনীর ধারণার বাহিরে ছিল। একটা ওয়াশরুম দেখেই রজনীর ধারণা হয়ে গেছে প্রান্তিক অঢেল টাকার মালিক। সে গোসলের কথা ভুলে গিয়েছে, চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। বেডরুমের মতোই প্রায় একটা ওয়াশরুম, সেখানে একটা বাথটাব যার ভেতরে গোলাপ আর রজনীগন্ধার পাপড়ি ভাসছে। প্রান্তিক রজনীকে পাজা কোলে তুলে বাথটাবে নিয়ে শুইয়ে দিল। রজনী চোখ বন্ধ করে আছে। কিছুক্ষণের মাঝেই সাবানের ফেনা হয়ে গেল পুরো বাথটাবটায়। প্রান্তিক নিচে বসে আছে পানিতে এক হাত ভিজিয়ে, আর সামনে একটা জলপরি শুয়ে আছে। প্রান্তিক কোনোভাবেই চোখ সরাতে পারছে না, চোখে নেশা ধরে গিয়েছে যেন। সাবানের সাথে ফ্যানার মাঝে রজনী শুয়ে আছে, তার সমস্ত শরীরে গোলাপের পাপড়ি। এত সুন্দর মুহূর্তটা প্রান্তিক মিস করতে চাইছে না। সে বুঁদ হয়ে রইল রজনীর দিকে তাকিয়ে। রজনীর দারুণ কিছু অনুভব হচ্ছে। সে চোখ মেলে তাকালো, তাকে দেখলো প্রান্তিক তাকিয়ে আছে তার দিকে। নিখুঁত দৃষ্টিতে একরাশ মুগ্ধতা। রজনী প্রান্তিকের দিকে পানি ছুঁড়ে মারল। এক পশলা বৃষ্টির মতো পানির ছেটা প্রান্তিকের মুখে গিয়ে লাগলো, তবু প্রান্তিকের চোখে দৃষ্টি সরছে না। রজনী লজ্জায় রাঙা চোখে তাকিয়ে বলল, আপনি এভাবে তাকিয়ে থাকলে আমার লজ্জা করছে, বাইরে যান প্লিজ। এত সুন্দর দৃশ্য জীবনে প্রথম দেখলাম। তুমি কি আমায় এই প্রথম দেখার সৌন্দর্য থেকে বঞ্চিত করতে চাও? এবার আমার আরো লজ্জা করছে, প্লিজ যান না। তাহলে আমাকে একটা কিস করো, যাচ্ছি। না, এটাও পারবো না। তোমাকে দেখতে দিবা না, কিস করবা না, তাহলে করবাটা কি? রজনী লজ্জায় আরও বেশি লাল হয়ে গেল। বাইরে থেকে প্রিয়তা ডাকছে রজনীর গোসল শেষ হলো কিনা। প্রান্তিক আচমকা রজনীর ওষ্ঠে ওষ্ঠ ডুবিয়ে দিয়ে হাসতে হাসতে বেরিয়ে গেল। রজনীর খারাপ লাগেনি, লজ্জা লেগেছে। কেন জানি প্রান্তিকের স্পর্শ তার দারুণ ভালো লাগছে। সে কাছে আসলে লজ্জা এলোমেলো করছে, তবে অদ্ভুত এক ভালো লাগাও কাজ করছে। প্রিয় পুরুষের স্পর্শতে কি জাদু থাকে? এর আগে তো কোনো পুরুষের স্পর্শ তার সহ্য হয়নি। বিয়ের প্রথম সকাল, ডাইনিংয়ে সবাই নতুন বইয়ের জন্য অপেক্ষা করছে। প্রিয়তার রজনীকে একটা হলুদ রঙের জর্জেটের শাড়ি পরিয়ে বাইরে নিয়ে এলো। সকালের গোসলের পর রজনীকে আরও স্নিগ্ধ লাগছে। গায়ের হলুদ রঙের শাড়ির জন্য গায়ের রঙও যেন হলুদ দেখাচ্ছে। প্রান্তিক সাবান নিয়ে কোমরে টাওয়াল পেঁচিয়ে হাত দিয়ে মাথার পানি ঝাড়ছে আর রজনীর দিকে তাকিয়ে আছে। হলুদ রং তার কখনোই পছন্দ ছিল না, কিন্তু রজনীর পরনে হলুদ শাড়ি দেখে প্রান্তিক মুগ্ধ। সে হলুদ রঙের প্রেমে পড়ে গেছে যেন। একটা মেয়েকে একটা হলুদ রঙের শাড়িতে এতটা সুন্দর মানায় তা আগে জানতো না প্রান্তিক। প্রান্তিক নিচের ঠোঁট কামড়ে ধরে মনে মনে বলল,